ওয়েলকাম ব্যাক সবাইকে। আপনি কি এমন গল্প দেখেছেন যার প্রতিটা চরিত্র বিশ্বাসঘাতক? এই গল্প দেখলে প্রিয়জনের সম্পর্কে চিন্তাভাবনা বদলে যাবে। গল্পের নাম এসলাইন। তো চলো শুরু করে নিই। গল্পের প্রথমেই আমরা একজন স্টুডেন্ট আরেকজনকে দেখতে পাই। আচ্ছা, মাথার উপরে এই লাল লাইনগুলো কি জানেন? এটাই আসল গল্পের রহস্য। এখান থেকেই গল্পের শুরু। গল্পের মেন ক্যারেক্টারকে আমরা দেখতে পাই হিউন। সে কারোর সাথেই মেলামেশা করতো না, বাড়িতে লুকিয়ে থাকতো। ও রাস্তাঘাটে যাকেই দেখতো তার মাথার উপরেই লাল লাইনটা দেখতে পেত। ছোটবেলা থেকেই লাল লাইনের জন্য ওর বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে। যেটা হচ্ছে, ওর মা ওর নিজের বোনের সাথে স্বামীর সম্পর্ক জানতে পারার কারণে তাকে খুন করে দেয়। আর তারপর থেকে ও নিজেকে সকলের থেকে লুকিয়ে নেওয়াও এটাই ভাবনা চিন্তা করে। এভাবেই নিজেকে লুকিয়ে রাখার মাধ্যমেও বেঁচে রয়েছে। বহুবার মা মারা যাওয়ার পর বা মা হারিয়ে যাওয়ার পর নিজে সুইসাইড করার চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেও মরতে পারেনি। যেন ওর সুইসাইড করার সমস্ত পদ্ধতি ব্যর্থ হয়েছে কোনো এক অজানা রহস্যের কারণে। তো ও যখনই নিজের বোর্ডের দিকে তাকাতো তখনই ভাবতো সবকিছু রহস্যের পিছনে আমি কেন। তারপরেই ওর সামনের বাড়িতে একজন বান্ধবী আসে, হুইয়ন। হুইয়ন সিঁড়িতে বসে ওকে বলে, তোমার জন্য কিছু ফল এনেছি। তুমি ভালোবাসো না ফল খেতে? আমি আসলে খুব একটা পছন্দ করি না, বড় হওয়ার পর থেকে ফল খাওয়া খুব একটা আমার ভালো লাগে না। তো তোমার জন্য ফল রেখে গেলাম, নিয়ে নিও। হিউন কারোরই সামনে আসতো না। লুকিয়ে লুকিয়ে দরজার ফাঁক থেকে ফলগুলো নিয়ে সেগুলোকে নাকে শুকতে থাকে। আর তারপর সেটা খাওয়া শুরু করে। এভাবেই অন্ধ কূপের মতন ওর জীবন এগিয়ে চলে। তারপরে আমরা গাড়ি চালক একজনকে দেখতে পাই। সে হচ্ছে ডিটেকটিভ পুলিশ জিউ। এই জিউকো হচ্ছে গল্পের আরেকটি মেন ক্যারেক্টার। সে একজন ডিটেকটিভ পুলিশ আর প্রচুর কুল। এখানে বাকি কলিগ, বাকি বন্ধু বান্ধবকে দেখা যায়, যাদের সাথে ওর সম্পর্ক ভালোই ছিল। সকলে ওকে বিয়ের কথা বললে সবটা এড়িয়ে যায়। তারপর একজন মহিলার সাথে ওকে সম্পর্ক করতে দেখি। মহিলাটি ওকে জিজ্ঞেস করে, তুমি আমার বিয়েতে আসবে তো? জিউক বলে, কেন, তোমার বিয়েতে কেন আসবো? তখন মহিলাটি বলে, আমি তো ভাবি যে তুমি একজন সেক্স অ্যাডিক্ট, তাই আমার প্রতি তোমার কোনো ফিলিংসই নেই। তার পরের সিনে আমরা এক যে বদমাইশ মেয়েকে দেখতে পাই। এই মেয়েটা স্কুলের সমস্ত মেয়েদেরকে র্যাগিং করত। মেয়েটির নাম হেইয়ং। হেইয়ং এই মুহূর্তে যাকে র্যাগিং করছে, এর নাম হচ্ছে সিওঙা। সিওঙাও আমাদের গল্পের একটা ভালো ক্যারেক্টার। সিওঙাকে এখানে বলে, তোর আঙ্কেল নাকি পুলিশ, যা তোর আঙ্কেলকে ডাক। তোকে বলেছিলাম না বেশি করে টাকা নিয়ে আসবি, এই বলে চুলের মুঠি ধরে ওকে মারতে থাকে। কিন্তু সিওঙা আলগা করে হাসে। আর এটাতে হিয়ঙা আরও রেগে যায়, বলে, তুই হাসছিস কেন? এর পরের সিনে আমরা আরেকজন ডিটেকটিভ ডংসুক আর এখানে জিউককে দেখতে পাই। ডিটেকটিভ দেখে একজন মেয়েকে খুন করা হয়েছে, কিন্তু মেয়েটার শরীরে কোনো দাগ বা কিছু পাওয়া যায়নি। এই ক্রাইম সিনটা যেন পারফেক্ট একটা নাটকের মতন। সবকিছু খোঁজাখুঁজি করেও খুনির কোনো রকম কোনো ক্লু ওরা খুঁজে পায় না। তারপর বলে, লোকাল স্পট ঘেটে ঘুটে আমরা দেখতে পারি কিছু আছে কিনা রহস্যজনক কিছু। এরই মধ্যে ডিটেকটিভ আরেকজন এসে জানায় যে এই মেয়েটিকে যে খুন করেছে সে নাকি একজন ডেলিভারি পার্সন ছিল। এই আশেপাশে বিল্ডিংয়ের আশেপাশে তাকে ঘুরতে দেখা গেছে। এটা শোনার পর ডিটেকটিভ ডংসুক আর জিওক দুজনে ভাবে কিভাবে খুঁজবো। আরেকবার দেখি আমরা এখানে হিয়নকে। হিয়ন লুকিয়ে লুকিয়ে আবারও খাবার নিচ্ছে দরজার ফাঁক থেকে। ওর সামনের বাড়ির ওই বান্ধবী হুইয়ন ওকে আবারও ফল পাঠিয়েছে। ওকে মাঝে মাঝে এভাবে ফল খেতে ভালোবাসতো বলে পাঠাতো। এরপরও খবরে একটা নিউজ দেখতে পায়, যেখানে হেলমেট পরা একটা ছেলেকেও দেখতে পায়। এই ছেলেটির সাথে এই যে একটা যে খুনের সম্পর্ক, বা এই যে ডেলিভারি ম্যান খুন করছে, এই ঘটনাটাই ও একটা সূত্রপাত পায়। হঠাৎই দেখতে পায় হেলমেট পরা ছেলেটা ওর সামনের বাড়ির যে বান্ধবী ওকে খাবার দিয়ে যায় প্রতিদিন, তার সাথে একটা কোনো লিঙ্ক আপ আছে। তাই ও ফোনটাকে চার্জে দেয়, কারণ বহুদিন ওর ফোন আনইউজড অবস্থায় পড়েছিল। হঠাৎই দেখতে পায় ওই বান্ধবী মেয়েটির সাথে হেলমেট ছেলেটি ক্লোজ হয়ে যায়। ওরা দুজন দুজনে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। এরপরও ফোন করে ডিটেকটিভকে জানায় যে ওই হেলমেট ছেলেটা আপনার সামনের বাড়ির একটি মেয়ের সঙ্গে রয়েছে। কথাটা বলতে বলতেও ভয় পেয়ে যায়। আর তারপরও বুঝতে পারে না ও কি করবে। এদের দুজনকেও প্রচুর ক্লোজ অবস্থায় দেখে। আর তারপর দেখতে পায় একজনের মাথার এস লাইন আরও একটা বেড়ে গিয়ে ওর বান্ধবীর সাথে কানেক্টেড হয়ে গেল। ওই ছেলেটির সাথে যে মেয়েটার সম্পর্ক, এই এস লাইনের ব্যাপারটাই ওর মাথা খারাপ করে দেয়। সারাক্ষণ এই এত এত লাল লাইন দেখতে দেখতে ওর মাথা খারাপ হয়ে যায়। তারপরের সিনে আমরা স্কুলে শিফট করি। স্কুলে এখানে বহুদিন ধরে হিয়ং আসছে না। ও স্কুলে না আসার কারণে এখানে বদমাই স্টুডেন্ট হিয়ং ইয়ং ওর আলমারি চেক করে, যেটা ঘেঁটে ঘুঁটে ওর একটা প্রেমপত্র খুঁজে পায়। আর এটা নিয়েই ওকে ব্ল্যাকমেল করা শুরু করে। এদিকে সিয়ংয়া বাড়িতে থাকে। আর সিয়ংয়া হচ্ছে এখানে পুলিশ অফিসার ডিটেকটিভ জিউকের ভাইজি। জিউকের কাছে এসে বলে, আঙ্কেল আমার কিছু টাকা পয়সা লাগবে। জিউক বলে, হ্যাঁ ঠিক আছে দিয়ে দেবো, কিন্তু এত টাকা পয়সা নিয়ে কি করবি? জিউক ওকে টাকা দিতেই যাচ্ছিল।
কিন্তু তারপর বলে দরকার নেই, তোমাকে আমার নিয়ে অত চিন্তা করতে হবে না। হঠাৎই জিও খেয়াল করে সিয়ংহার মুখে চোখে প্রচুর কাটাছেঁড়ার দাগ, কিন্তু একটা ব্যাপার নিয়ে সিয়ংহা প্রচুর উদাসীন থাকে আর আঙ্কেলকে কিছু না বলেই নিজের রুমে চলে যায়। এরপর জিও হঠাৎ করে খেয়াল করে ওর সামনের বিল্ডিংয়ে থাকা মেয়েটা ওর জানলা খুলেছে একটুখানি হলেও। তারপর হঠাৎই ওর ডিটেকটিভ পুলিশের ফোন আসে যে ওরই বিল্ডিং বি থেকে রিপোর্ট এসেছে যে আগের দিন যে হেলমেট পরা ডিটেকটিভ মানে যে খুনের ব্যাপারটায় ওরা লড়ছিল সেটার নিয়ে ব্যাপারে একটা সূত্র পাওয়া গেছে। তাই সেই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করার জন্য ওরা ওই বিল্ডিংয়ে চলে আসে। ওখানে এসে যখন ওরা হিউনকে ডাকে যে আপনি কি আছেন, আপনি বাইরে বেরোবেন, তখন ওপরের বিল্ডিং থেকে একজন লোক নেমে এসে বলে ও কারোর সাথেই দেখা করে না। এরপর হিউন বলে আমি ভুল করে কল করে ফেলেছিলাম, আসলে সেরকম কিছু নয়। আর সামনের বিল্ডিংয়ের ওই হেলমেট পরা লোকের ব্যাপারে আমি বেশি কিছুই জানি না, শুধু জাস্ট একজনকে দেখেছিলাম। এরপর কিছু বলতে পারবো না, দরজা বন্ধ করে দেয়। যোগ এটা দেখে বলে সত্যি আজব আজকালকার ছেলে মেয়েদের বোঝা ভার। এরপর আবার ওই হেলমেট পরা ছেলেটাকে দেখতে পাওয়া যায়, সে আজকেও কিছু একটা হাতে নিয়ে আসছে। আর এরপর আওয়াজটা হিউন শুনতে পায় কান পেতে ওরই বিল্ডিংয়ে হচ্ছে। হিয়ংা এখানে দরজায় ফাঁক দিয়ে উঁকি মেরে দেখে লোকটা ওরই বিল্ডিংয়ে উঁকি ঝুঁকি মারছে, এটা দেখেও ভয়ে সরে যায়। এদিকে সিয়ংয়ার কাছে বারবার করে হেইয়ংরা টাকা চাইছে, বলছে তুই টাকা নিয়ে আয়, নইলে তোর সমস্ত রহস্য আমি ফাঁস করে দেবো। তো সিয়ংয়া কোনো উপায় না দেখে একজন মহিলার ব্যাগ চুরি করবে ভাবে। মহিলাটা একটা অন্ধকার গলি দিয়ে গেলে তার ব্যাগ ধরে টানতেই যাবে, আর এমন সময় অনেকগুলো লোক চলে আসার কারণে ওই কাজটা সমর্থ হয় না করতে। এরপর হঠাৎই অনেকগুলো ছেলেকেও দেখতে পায়। এদিকে ডিটেকটিভ ডংসুক আর জিওক বলে ব্যাপারটা কি, বিল্ডিং বিয়ের মেয়েটা একটু অন্যরকম ধরনের, ও এখানে ছবি পাঠিয়েছে বা ও কিছু বলেছে, এই ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না। হঠাৎ করেই বলে যে ওই হেলমেট পরা লোকটা যেন ওই বিল্ডিংয়ে থাকে যেখান থেকে তোমাকে ওই মেয়েটা রিপোর্ট পাঠিয়েছে। জিওক বলে তাই, ওই লোকটাই তো আমাকে বললো যে ওই মেয়েটা আবার কারোর সাথে মেলামেশা করে না। ভারী অদ্ভুত তো, সবকিছু যেন ওই বিল্ডিংয়ের মধ্যেই কানেক্টেড। এরপর জিওক ওই বিল্ডিংয়ের দিকে যায়। হঠাৎই হাসপাতাল থেকে ফোন আসে, ওর বাবা নাকি ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছে। এটা দেখার পর ও আর কিছু বলতে পারে না, ও হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। এদিকে পাশের নার্সরা এসে ওর বাবাকে টেনে হিঁচড়ে ওখান থেকে নামিয়ে আনে। এরপরই ডিটেকটিভ ডংসিককে দেখতে পাই। ডংসিক এখানে কোনো এক কৌতূহলবশত ওই বিল্ডিং বিতে চলে আসে। বিল্ডিং বিতে এসে ভাবে যে ওই লোকটার ঘরে সার্চ করে দেখি কিছু পাই কিনা রহস্যজনক। এদিকে আমরা হিয়নকে দেখি। হিয়ন চুপচাপ নিজের রুমে বসে আছে, ভাবছে পুলিশকে সবটা না বলে কি ও কোনো ভুল কাজ করলো। এদিকে ডংসিক একা একা ওই রুমটা সার্চ করতে থাকে। ডংসিক টর্চ দিয়ে এদিক ওদিক দেখতে দেখতে দেখে ঘরের ভেতরে অদ্ভুত সব লাল লাইন দিয়ে কিছু একটা বানানো রয়েছে, আর এক গাদা দড়ি পড়ে রয়েছে। হঠাৎই ও খেয়াল করে লোকটা ঘরের ভিতরেই রয়েছে আর ওকে একটা পাইপ দিয়ে আঘাত করে। ও কিন্তু ওই মুহূর্তে জিউককে কল করেছিল। জিউক ফোনে আর কিছু শুনতে পায় না, কারণ কলটা ডংসিকের কেটে যায়। এটার পর জিউক ভয় পেয়ে যায়, একে তোর বাবার একটা ওরকম সিচুয়েশন থেকে জাস্ট বেরিয়েছে। এরপর ডংসিককে মেরে ওই হেলমেট পরা লোকটা আটকে দেয় আর বলে আর একজন মাত্র বেঁচে আছে, তাকে আমি মেরে দিলেই আমার উদ্দেশ্য শেষ হয়ে যাবে। এরপর হেলমেট পরা লোকটা এখানে সামনের ফ্ল্যাটের হুইয়নের দিকে এগিয়ে যায়, আর সবটাই জানলা দিয়ে হিয়ন দেখছিল। হিয়ন নিজের চশমাটা চোখে পড়ে নেয়, কারণ ও এখানে একমাত্র চশমা ছাড়া বা উইদাউট এনিথিং এই এস লাইন দেখতে পেত, এই লাল লাইন দেখতে পেত। কিন্তু অনেকদিন রুম থেকে না বেরোনোর কারণে সিঁড়ি থেকে নামতে গিয়েও দুর্বল হয়ে পড়ে, আর রাস্তায় হাঁটতে গিয়ে ও ভয়ে থরথর করে কাঁপে, রাস্তার ওখানেই অজ্ঞান হয়ে যায়। এরপরও জ্ঞান হারায়, আর যখন ঘুমিয়ে ভাবে যে ওর মা ওকে ডাকছে যে আমার কাছে আয়, ও নিজের মাকে ডাকে মা প্লিজ আমার কাছে এসো, কিন্তু ওর মা সামনে আসে না। ওর মায়ের দিকে হাত বাড়াতে বাড়াতেই ও অজ্ঞান হয়ে ওই স্থানেই পড়ে থাকে। এরপর হুইয়ন ফ্ল্যাটের দরজা খোলে, দরজা খুলেই দেখে যে সামনে ওই হেলমেট পরা লোকটা এসেছে, বলছে তোমার জন্য একটা গিফট এনেছি। এরপর ওর গলাটা টিপে ধরে ওকে খুন করার চেষ্টা করে, আর ওখানে ওই মেয়েটা হিয়ন চলে আসে। হিয়নকে দেখে ও পুরো ফাইনাল হয়ে যায়, বলে তুমি আমাকে এই ছুরি দিয়ে খুন করবে, তুমি আমার কিচ্ছু করতে পারবে না, বেশি পাকামো করো না, তাহলে তোমাকে ও মেরে দেবো। এরপর সত্যি সত্যি ওকে আঘাত করে আর ও ওখানে পড়ে যায়। এরপর ঝিউক একটা চশমা খুঁজে পায়, বুঝতে পারে না ওটা কার। এরপরও ছুটতে ছুটতে ডংসিককে খুঁজতে যায়, আর এদিকে হুইয়ন যে কোনোভাবেই হোক হিয়নকে বাঁচাতে যায়, কারণ হিয়ক ততক্ষণে আঘাতপ্রাপ্ত হয়ে পড়ে গেছে। এরপর হঠাৎ করেই এখানে হুইয়ন আর ওই হেলমেট পরা লোকটার মধ্যে মারামারি হতে থাকে। হুইয়নকে বেধড়ক মার মারে।
আর ডিটেকটিভ দংশিককে খুঁজে পেয়ে যায় জিউক। জিউক এরপর খুঁজে পাওয়ার পর হঠাৎই বুঝতে পারে সামনের ফ্ল্যাটে এখানে মারামারি চলছে, আরও বুঝতে পারে এই লোকটাই আসল খুনি। তাই যখনই ওকে ছুরি দিয়ে মারতে যায় তখন দূর থেকে জিওক ওই হেলমেট পরা লোকটাকে গুলি করে, আর গুলি করার সঙ্গে সঙ্গে ওর মাথা থেকে রেড লাইনটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, যেটার ফলে দেখানো হয় যে কেউ মরে গেলে তার এস লাইন ডিসঅ্যাপিয়ার হয়। এরপর পুলিশ চলে আসে, চারিদিকে অ্যাম্বুলেন্সও আসে। আর এখানে হিয়নকে জিওক বলে, তুমি হাসপাতালে যেতে চাও না, তুমি শিওর তো? হিয়ন বলে হ্যাঁ। এরপর ওকে জিজ্ঞেস করে যে তুমি এখানে কি কারণে দেখতে পেয়েছিলে। তখন ও কিছু বলে না, শুধু বলে এই চশমা নিয়ে কিছু একটা ব্যাপার আছে। তাহলে যে লোকটা এখানে মারা গেল, তাহলে ওর কাছে ওই চশমা ছিল বলেই কি ও দেখতে পেত? এটা নিয়েও কিছু একটা বলে যে শুনুন আঙ্কেল বলে ডেকে ওঠে সিয়ংা। সিয়ংা পাশ থেকে ওই একই ফ্ল্যাটেই থাকতো ওরা, তো ও ওখানে চলে আসে। এসে বলে আঙ্কেল ওই মেয়েটা একটু অদ্ভুত ধরনের না? ওর বাবাকে ছোটবেলায় ওর মা খুন করে পালিয়ে যায়, তারপর থেকেও কারোর সাথেই মেলামেশা করে না, স্কুলও অ্যাটেন্ড করে না, কি অদ্ভুত ধরনের। ওর আঙ্কেল বলে ওইসব বাদ দাও। এরপর বলে যে ও আউটসাইড বিল্ডিংয়ে কেন ঘুরে বেড়াচ্ছিল। আচ্ছা ও যখন ছোট তখন থেকে ও এরকমভাবেই বা লাইফ কেন স্পেন্ড করছে। হঠাৎ করেই এখানে যখন হঠাৎই হিয়নের জ্ঞান ফেরে, তখনও নিজের চশমাটা বন্ধ করে রেখে দেয় আর ভাবে যে আমি কি করব। ঠিক তখন ওর ফোনে একটা মেসেজ আসে, আমিও তোমার মতন সব কিছু এসলাইন দেখতে পাই, এই পৃথিবী আমার কাছেও তোমার মতনই সেম, তুমি স্কুলে আসতে পারো, তোমার কোনো ভয় নেই। এটার মেসেজটা পাওয়ার পর ও স্কুলে আসে। এরপর স্কুলে একটা নতুন টিচারকে আমরা দেখতে পাই, যে টিচারের নাম হচ্ছে গিউজিন। গিউজিন এই টিচার ভালো, খুব ভালো, সমস্ত স্টুডেন্টদের ভালোবাসে। এরপর আমরা হঠাৎ করেই দেখতে পাই যে গল্পের মোড় অন্যদিকে যাচ্ছে। গিউজিন প্রথম যখন স্কুলে আসে তখন দেখতে পায় এই স্কুলের স্টুডেন্টরা প্রচণ্ডই অভদ্র, কেউ কারোর কথা শোনে না। ওর দেরি হয়ে যায় প্রথম দিন। ছুটতে ছুটতে ও যখন ক্লাসে যাচ্ছিল তখনই দুজন ছেলে মেয়েকে আমরা দেখতে পাই। এরা দুজন খুবই ভালো আর সিনসিয়ার। তারপর বাকি ছেলে মেয়েদের দেখি যাদের সাথে সিয়ংআর খুব একটা ভালো রিলেশন ছিল না। এরপরও আবারও ছাদে চলে যায়, যেখানে ওর সাথে কথা বলার কথা আসে। ঠিক তখনই এখানে হিয়নকে আবারও স্কুলে যেতে বলা হয়েছে। ও ভাবে হ্যাঁ, এভাবে জীবনটাকে পাল্টে ফেলা উচিত। তারপর ও নিজের জানলা দরজা সব খুলে নিজের ড্রেস আপ চেঞ্জ করতে থাকে, ও স্কুলে যাবে ভাবে। আর এদিকে বদমাই স্টুডেন্ট হে ইয়ং উল্টোপাল্টা কার্টুন ক্যারেক্টার বানায় সিয়ংয়াকে নিয়ে, ওকে বুলিং করার চেষ্টা করে ওর লাভ লেটার দিয়ে, কারণ ও টাকাটা দিতে পারেনি। এরপর ওদের দুজনের মধ্যে প্রচুর মারামারি হতে থাকে। এরপর টিচার জিয়ন এখানে চলে আসে। গিউজিন এসে ওই চিঠিটা ছিঁড়ে ফেলে দেয় আর বলে তোমরা এখানে কি পাগলামো করছো। গিউজিন এরপর সিয়ংয়াকে আলাদা করে ডাকে, ডেকে বলে যে কি হয়েছে, তুমি এরকম কেন করছো, লড়াই কিন্তু একমাত্র পথ নয়। সিয়ংয়া বলে আমি ওকে মেরে ফেলবো। এরপর ও একটা চশমা খুঁজে পায়। সিয়ংয়া এই চশমাটা পরে বুঝতে পারে যে ওর জীবন এবার বদলাতে শুরু করেছে। এরপর ডংসিককে দেখতে পাই। ডংসিক বলে তোমাকে অনেক ধন্যবাদ সেদিন আমাকে বাঁচাবার জন্য। তারপর এখানে জিউক বলে কিছু একটা অদ্ভুত ঘটনা যেন রয়েছে তোমাদের এই কমপ্লেক্সের মধ্যে। আচ্ছা তোমাদের ওই কমপ্লেক্সের মধ্যে ওই লোকটা ছিল, কিন্তু ও হঠাৎ করে ওরকমভাবে খুনই বা কেন করতো? এই ব্যাপারটা জিউককেও ট্র্যাক করে। ও ভাবে যে সত্যিই তো লোকটা ওইভাবে মেয়েগুলোকে কেন মারতো। এরপর ও ওই রুমের ভিতর ঢুকে গিয়ে দেখে অনেকগুলো লাল লাল লাইন বানানো রয়েছে, কিন্তু ওই লাল লাল লাইনগুলোর রহস্যটা কি ও সেটা কিন্তু বুঝতে পারে না। হঠাৎই আমরা সিয়ংয়াকে দেখতে পাই, ওই চশমাটা পরার পর ওই লাল লাইন দেখতে পাই। আর ওর আঙ্কেলের মাথায় এক গাদা লাল লাইনও দেখতে পায়। এই রেড লাইন দেখার পরও ভয় পেয়ে যায়। এরপর ছুটতে ছুটতে ও রাস্তায় বেরিয়ে বেড়ায়, সব লোকেদের মাথায় রেড লাইনগুলো ফলো করে। আর এই ব্যাপারটা কিন্তু দূর থেকে হিয়নও দেখে নিয়েছিল। সিয়ংয়া যে সকলের মাথার রেড লাইনগুলো পর্যবেক্ষণ করছিল, আরও বোঝার চেষ্টা করছিল এর অর্থ কী। পরের দিন সকালে ওকে ওর আঙ্কেল বলে চল তোকে স্কুলে নামিয়ে দিয়ে আসি, কিন্তু সিয়ংয়া না বলে দেয়। আর এই চশমা চোখে পড়ার পর ওর সবার সাথে কার অ্যাফেয়ার সবকিছু বুঝতে পারে। কোন মেয়ের সাথে কোন ছেলের, কোন টিচারের সাথে কোন টিচারের, বা কোন স্টুডেন্টের সাথে কোন টিচারের। এটা একটা বড় রহস্যের জায়গা পায়। যে বদমাই স্টুডেন্টটা ওকে এখানে বুলিং করতো হেইয়ং, তার সাথে একজন টিচারেরও এখানে রিলেশন খুঁজে পায়। এদিকে সেদিনকার স্কুলে হিয়ন নতুন করে জয়েন করে। টিচার গিউজিন সকলের সাথে ওর পরিচয় করিয়ে দেয়। গিউজিন বলে ও একটু অন্য ধরনের, সবাই ওর সাথে মানিয়ে নিও। প্রথম দিন হিয়ন যখন যায় তখন থেকেই ওর সাথে জুনসিয়নের একটা ভালো রিলেশন তৈরি হয়ে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই জিউ কিছু একটা খোঁজার চেষ্টা করছে, যে ওই রুমে কি আর কিছু সাসপিসিয়াস ছিল, ওই ভিকটিম বা ওই খুনির, যে ওখানে কিছু একটা ঘটনা ঘটিয়েছিল। এরপরও কিছু বুঝতে পারে না।
দেখতে দেখতেও এখানে স্কুলে চলে আসে। স্কুলে আসার পর ওর হঠাৎ করে টিচার গিউজিনের সাথে দেখা হয়। গিউজিন বলে, আপনি তো প্রচুর ইয়াং, আচ্ছা আপনি কি সিয়ংয়ার আঙ্কেল? সিয়ংয়া মানসিক একটা বাজে অবস্থার মধ্যে রয়েছে, ওর সাথে স্টুডেন্টদের ভালো রিলেশন নয়। এরপর এটা শোনার পর জিও খুব ক্ষমা চেয়ে নেয়, বলে সরি আমি ওকে ভালো করে মানুষ করতে পারছি না। তখনও বলে, আচ্ছা বলুন তো কি ব্যাপার? তখনও বলছে জানি না, ও একটা চশমা পরা শুরু করেছে, আর তারপর থেকেই ওর কাছে ওর জীবন প্রচুর স্মার্ট বা কুল ওয়েতেও বাঁচার চেষ্টা করছে, লড়াই ঝগড়া করছে, আমি জানি না ও কি করতে চাইছে। এদিকে সিয়ংয়া ওই হিসেয়ং মেয়েটাকে উল্টে শাসাতে থাকে। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে ওখানে হিয়নও চলে আসে। হিয়ন এসে এখানে সিয়ংয়াকে বাঁচাবার চেষ্টা করে, আর গলা ধরে হেইয়ংকে বলে, আমি নিজে তো মরবই, তোকে সঙ্গে নিয়ে মরবো। এটা দেখার পর হেইয়ং প্রচুর ভয় পেয়ে যায়, বলে তুই নতুন টিচার, তোরা দুজনে মিলে টিম আপ করছিস, তারা তোদের হচ্ছে। কিন্তু সিয়ংয়া হিয়নকে বারণ করে যে তুমি এসবের মধ্যে পড়ো না, এটা আমার ব্যাপার, আমাকে আমার উপর ছেড়ে দাও, আমি সবকিছু ঠিক হ্যান্ডেল করে নেবো। পুরো ঘটনা শোনার পর জিওক বলে, আমি আসছি, এখন যদি সিয়ংয়া দেখে যে আমি স্কুলে এসেছি ও প্রচুর রেগে যাবে। এরপর ও টিচার গিউজিনকে বলে, আপনার জামার বোতামটা খোলা, লাগিয়ে নিন, সেরকম খারাপ ওয়েতে কিছু নয়। এরপরও ওখান থেকে চলে আসে। হঠাৎই ও দূর থেকে সিয়ংয়াকে দেখতে পায়, কিন্তু সিয়ংয়া ওর আঙ্কেলকে দেখে বিরক্ত হয়। এরপর সেদিনও বারে যায়, সেখানে গিয়ে বারটেন্ডারের কাছে ছবি দেখিয়ে বলে, এই লোকটা তোমার কাছে আসতো, এই লোকটা হঠাৎ করে কেন এরকম বিহেভিয়ার করতো, বা তার মধ্যে কি কিছু স্ট্রেঞ্জ ব্যাপার দেখেছো? বারটেন্ডার প্রথমে জানতে পারে যে ও পুলিশ, তারপর সবটা বলে যে লোকটা লোকজন গুনতি করতো, একজন দুজন, এর মাথায় 4টে ওর মাথায় 5টা, এরকম কিছু একটা গোনার চেষ্টা করতো, আর চোখে সবসময় একটা অদ্ভুত চশমাও পরে থাকতো। এটা শোনার পর জিউক বুঝতে পারে না আসল ব্যাপারটা কি। এরপর জিউক একটা বাড়িতে চলে যায়, আর এদিকে সিয়ংয়া ফিরে আসে। সিয়ংয়া এখানে কিন্তু হেইয়ং আর ওই টিচারটাকে ফলো করছিল। ওরা দুজনে যে ডেটিং করতো, হোটেলে যেত, সমস্ত কিছু ছবি তুলে নেয় যে ওদেরকে ব্ল্যাকমেল করবে বলে। হেইয়ং যখন হোটেলে ফোন ঘাটছিল তখন ওর ফোনে একটা আননোন নাম্বার থেকে ফটো আসে। ও বুঝতে পেরে যায় এই কাজটা সিয়ংয়া করেছে। এরপরও একটুখানি লুকিয়ে লুকিয়ে টিচারকে জিজ্ঞেস করে, কেউ আমাদের ব্যাপারে জেনে গেলে কি হবে? কিন্তু এই ব্যাপারটায় খুব বেশি রিয়্যাক্ট করে না হেইয়ং। এটা দেখে সিয়ংয়া প্রচুর রেগে যায়, আর ভাবে টিচারের মুখটা পরিষ্কার দেখা যাচ্ছে না, এই কারণেই কি ওরা এতটা কনফিডেন্ট? এরপর স্টাফ রুমে এটা নিয়ে আলোচনা চলতে থাকে যে সোশ্যাল মিডিয়ায় নাকি একটা ছবি ছড়িয়ে গেছে, সেখানে কোনো এক টিচার ওই স্টুডেন্ট হেইয়ং এর সাথে রিলেশন করেছে, সেটা কে? এরপর টিচার ওই ছবিটা দেখে, দেখার পর প্রচুর ভয় পেয়ে যায়। আর আরেক দিকে টিচার গিউজিন ওকে বলে, আপনি ক্লাসে যাবেন না? সমস্ত ব্যাপারটা এখানে হিয়ন শোনে, আর সিয়ংয়াকে বলে, তুমি যেটা করছো সেটা ঠিক করছো না। তখনও বলে, তুমি তোমার আঙ্কেলের সাথে ভালোই আছো। তখনও বলে, তুমি বেঁচে আছো কিভাবে, তুমি এতদূর এলে কিভাবে? হিয়ন বলে, আমার জীবনটা কিন্তু অন্যরকম, তুমি যে পথে চলছো সেটা কিন্তু ঠিক নয়, এস লাইন আমিও দেখতে পাই, কিন্তু আমি এগুলোকে ইগনোর করি, সত্যি সত্যি দেখানো হয় তাই, কারণ এই এস লাইন দেখে ওর জীবনে যে ক্ষতিটা হয়েছে সেটা রিপিট হোক সেটা চায় না। এরপর টিচার হেইয়ংকে প্রচুর বকাবকি করে, যে টিচারের সাথে ওর সম্পর্ক ছিল সেই টিচারকে ও বিভিন্নভাবে বোঝাবার চেষ্টা করে, কিন্তু টিচার উল্টে হেইয়ংকেই বকাবকি করে, বলে তুমি খুব অসভ্যতাম করছো, স্টুডেন্টদের সাথে খারাপ বিহেভিয়ার করছো। হেইয়ং অ্যাটিটিউড দেখে ওখান থেকে চলে যায়, কিন্তু ওই টিচার ভয় পেতে থাকে। ওই কোরিয়ান ল্যাঙ্গুয়েজের টিচার বলে, আমার তো এবার বদনাম হয়ে যাবে, আমি কি করব? হঠাৎ করে স্কুলে সকলেই সিয়ংয়ার সাথে বন্ধুত্ব করে নেয়, আর সিয়ংয়া সকলেরই ছবি তুলে সকলের ফ্যামিলিতে ঝামেলা লাগিয়ে দিতে থাকে। স্কুলের সব ছেলেদের সাথে ইচ্ছা করে ঢলাঢলি করে, আর তাদের গার্লফ্রেন্ডের সাথেও ঝামেলা লাগিয়ে দেয়। সমস্ত কিছু হিয়ন দূর থেকে দেখছিল। হিয়ন একদিন দেখে একদিন একটা কাপেলের মধ্যেও ঝগড়া হচ্ছে। এটা দেখার পরও প্রচুর রেগে যায়, আর সিয়ংয়ার সাথে ওয়াশরুমে গিয়ে কথা বলে। সিয়ংয়ার এই চশমাটা দেখে বলে, এই চশমাটা তুমি কোথায় পেয়েছো? তখন এটা শোনার পর সিয়ংয়া বলে, সেটা তোমার জানার দরকার নেই। হিয়ন বলে, আমি জানি তুমি কি দেখতে পাও, তুমি এস লাইন্স দেখতে পাও। সিয়ংয়া বলে, ও আচ্ছা, ওগুলোকে এস লাইন্স বলে, তার মানে তুমিও দেখতে পাও বুঝি? হিয়ন বলে, হ্যাঁ, আমি উইদাউট গ্লাসেই দেখতে পাই। একটা জিনিস মনে রাখো, এই এস লাইন দেখতে পাওয়াটা মানুষের প্রাইভেট ব্যাপার, তুমি ওই গ্লাসগুলো আর পড়ো না। তুমি এভাবে মানুষের ক্ষতি করছো, তোমার জন্য একে অপরের সাথে ঝামেলা হচ্ছে, চশমাটা আমাকে দিয়ে দাও। কিন্তু সিয়ংয়া সেটা ফেরত দেয় না, আর বলে, এটা এখন আমার, আমি আসছি। এরপরে কোরিয়ান টিচারকে দেখি যে প্রচুর ভয় পেয়ে থাকে।
হিয়ন কিন্তু বুঝতে পারে যে সিয়ংহা কোথাও একটা ভুল করছে, তাই ও বারবার করে ওকে সাবধান করার চেষ্টা করে, বলে এই চশমাগুলো পরে তুমি কোনো বিপদে পড়তে পারো, কিন্তু সিয়ংহার কোনো কথা শোনে না। এরপর টিচার ওই ছবিগুলো দেখে আর ভয়ে এখানে ত্রস্ত হয়ে যায়। তার পরের সিনে আমরা হঠাৎ করে সিয়ংহাকে দেখি ও স্কুলে একটা ছেলের সাথে রিলেশন করছে। হঠাৎই ওর ফোনে মেসেজ আসে, কারণ ও কোরিয়ান লিটারেচারের টিচারকে ব্ল্যাকমেল করেছিল প্রচুর টাকা দেওয়ার জন্য। ওই চশমাটার জন্য ও এখন লাইফে খুলে বাঁচতে পারছে, তার জন্য ও প্রচুর হ্যাপি ছিল। এদিকে পুরো ঘটনাটাই সেদিন বাথরুমের ভেতরে হেইয়ং শুনে নিয়েছিল। ওরা যখন ছবি তুলতে যায় বয়ফ্রেন্ডের সাথে, হেইয়ং দূর থেকে ওর পার্স থেকে ওই চশমাটা চুরি করে নেয়। আর এরপর যখন ছুটতে ছুটতে সিয়ংআ যায়, ওই চশমাটা ও আর খুঁজে পায় না। হেইয়ং চশমাটা পরে দেখে সত্যি সত্যি ওই রেড লাইনগুলো দেখা যাচ্ছে, কিন্তু ও বুঝতে পারে না এর মানেটা কি। এরপর হঠাৎ করে হিয়নকে সেয়ংা ফোন করে চিৎকার চেঁচামেচি করে, তুমি আমার পেছনে পড়েছিলে না চশমা নিয়ে, চশমাটা আমি খুঁজে পাচ্ছি না, আমি এখন স্কুলে যাচ্ছি, আমার কাজ আছে। এটা শোনার পর হিয়ন বুঝতে পারে কিছু একটা ঝামেলা হয়েছে। সিয়ংা ছাদে ওই কোরিয়ান লিটারেচার টিচারের সাথে দেখা করে। টিচার ওকে বলে, তুমি আমাকে কেন এই বিষয়টা নিয়ে ব্ল্যাকমেল করছো, তুমি আমার জীবনটা শেষ করে দিচ্ছ, আচ্ছা ওই ছবিটা কোথাও পাবলিশ করো না, আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আমারও তো একটা লাইফ আছে। এটা শোনার পর সিয়ংআর মনটা একটু নরম হয়। হঠাৎ করে ঠিক কোরিয়ান টিচারের ফোনে একটা মেসেজ আসে। ফোনটা চেক করেও দেখতে পায় ওই ছবিটা ওর বউ দেখে নিয়েছে। আর এটা দেখার পর ও প্রচুর রেগে যায় আর বলে, তুমি আমার ওয়াইফকে এই ছবিগুলো পাঠিয়ে দিলে কেন, চিৎকার করে ওঠে। আর ঠিক তখনই এখানে দেখতে পায় হিয়ন যে ওপরের ছাদ থেকে সিয়ংআকে কেউ একটা ধাক্কা মেরে ফেলে দিয়েছে। এটা দেখার পরও প্রচুর ভয় পেয়ে যায়। সামনে গিয়ে দেখে যে এখানে সিয়ংআ অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে, আর ওর মাথায় এস লাইনটা যেন ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে। ও ভয় পেয়ে ওকে ছুটতে ছুটতে হাসপাতালে নিয়ে যায়। কোনো ক্রমে এখানে সিয়ংআকে হাসপাতালে ভর্তি করে। ছুটতে ছুটতে ডিটেকটিভ পুলিশ জিউক আসে। জিউক ওকে জিজ্ঞেস করে, ও সুইসাইড করতে গেছিল, সকলে তো তাই বলছে। এটা শুনে হিয়ন বলে, না ও সুইসাইড করেনি, সুইসাইড করার মতো মেয়েও নয়, এটুকুই আমি শুধু বলতে পারি। আর জিউককে বলে যে কিছু একটা চশমা ঘটিত ব্যাপার আছে, তুমি খুঁজে বার করার চেষ্টা করো, আর ও কিন্তু সুইসাইড করেনি, আমি আবারও বলছি। এরপর হিয়ন বুঝতে পারে না যে সবকিছু এরকম ভাবে কেন হচ্ছে। তার পরের সিনেই আমরা এখানে দেখতে পাই ডিটেকটিভদের টিম লিডারকে। আচ্ছা, স্কুলের মধ্যেও একটা খিচিবিচির পরিস্থিতির সৃষ্টি হয়। সমস্ত টিচাররা একে অপরকে দায়ী করতে থাকে। এরই মধ্যে নতুন অফিস ইনচার্জ আসে আর একজন মিউজিক টিচার। অফিস ইনচার্জ মিউজিক টিচারকে পছন্দ করতে শুরু করে। এদিকে হাঁ করে সিয়ং আর এখানে ডেস্কটাও খালি দেখে। হিয়ন বুঝতে পারে না কোথা থেকে কি হয়ে গেল, সবকিছু কি ঠিক হবে। মিউজিক টিচারের সাথে এখানে গিউজিনের পরিচয় হয়। গিউজিনের সদ্যই বিয়ে ভেঙে গেছে। ও এখানে নিজের দিদির বাড়িতে কয়েকদিনের জন্য শিফট হয়েছে, কারণ এই নতুন স্কুলে ও নতুন করে শিফট হয়ে এসেছে। ও দিদির একটা ছোট্ট মেয়ে রয়েছে, কিন্তু দিদি যে খুব একটা খুশি নেই সেটাও খুব ভালো মতো জানে। এরপর ওর দিদিকে বলে যে সবকিছুই খুব তাড়াতাড়ি হয়ে গেল, আমার বিয়ে ভেঙে যাওয়ার, সম্পর্ক ভাঙা সবটাই। এদিকে ঝিউক অপেক্ষা করতে থাকে কবে সিয়ং আর জ্ঞান ফিরে আসবে, আরও কথা বলবে। এরপর ও ছাদে গিয়ে ভাবতে থাকে কিভাবে ওই মেয়েটাকে কে ফেলে দিল। সেদিনই হঠাৎ করে ওর একটা মেয়ের সাথে পরিচয় হয়। এই মেয়েটা ওর সাথে খুব ভালো করে গল্প করতে থাকে। মেয়েটির নাম গিয়ংজিন। গিয়ংজিন বলে যে একটা জিনিস মনে রেখো, সবাই তোমাকে খারাপ করার চেষ্টা করবে। এরপর হঠাৎ করে ও একটা চশমা পরা ছেলেকে দেখতে পায়। ছেলেটির নাম জুনসিয়ন। জুনসিয়নকে বলে, তুমি চশমাটা কোথা থেকে নিয়েছো? ও বলে, কেন, চশমার দোকান থেকে। তারপর বলে, না কিছু না। জুনসিয়ন যে চশমাটা পরতো সেটা আসলে ওরকম স্পেশাল কোনো চশমা ছিল না। হ্যাঁ, আসল কারসাজি এই চশমার। নতুন যে টিচার এসেছিল জিয়ংউ, সেও ওই চশমা ওয়ের করতো। ওই চশমাটা ওকে টিচার গিউজিন বলে যে এটা কোথা থেকে পেয়েছো। ইউজিনকে বলে, জানি না, আমার ডেস্কে পড়েছিল, তো আমার ভালো লাগে তো পরে নি। গিউজিন এই চশমাটা পরার পর ও এখানে রেড এস লাইন দেখতে পায়। জানি না ও কুয়ে দিয়েছিল চশমাটা ওকে। এরপর হঠাৎ করে ওখানে জিওক আসে। জিওকের মাথা অতগুলো এস লাইন দেখে ভয় পেয়ে যায়। জিওকের সাথে টিচার গিউজিনের আবারও কথা হয়। ও তখন বলে যে চলো আমরা দুজনে কোনো একদিন লাঞ্চ করতে যাই। আর এখানে সিয়ংআর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। তখন বলে, ওই স্টুডেন্টটা কেন জানি না এখন আর স্কুলে আসছে না, যে তোমার ভাইজিকে বুলিং করতো। এরপর টিচার গিউজিনকে বলা হয় যে ওর কি কোনো বয়ফ্রেন্ড ছিল। তো ও রিসেন্টলি যেসব ছেলে মেয়েদের সাথে স্কুলে মেলামেশা করতো তাদের সাথেই ওর আঙ্কেল জিউ এখানে জিজ্ঞাসাবাদ করা শুরু করে যে তুমি কি ওর বয়ফ্রেন্ড ছিলে, তোমার সাথে কি ওর খুব ক্লোজ রিলেশন ছিল। এখানে ছেলেটি বলে যে না, সত্যি কথা বলতে গেলে আমরা ক্লোজ রিলেশন সেদিন করতে গেছিলাম, কিন্তু সেরকম কিছুই হয়নি। ও হঠাৎই থমকে যায়। আমরা তারপর ওখান থেকে চলে যাই। সেখান থেকে গিয়ে আমরা কিছু জিনিসপত্র কিনি, ফটো তুলি।
তারপরে ওর মুড চেঞ্জ হয়ে যায়। ফটোশপের সিসিটিভি ফুটেজ থেকে জিউক দেখতে পায় যে বদমাই স্টুডেন্ট হেইয়ং ওর ব্যাগ চুরি করে আর সেখান থেকে কিছু একটা বের করে নেয়। আর তারপর ও এখানে এক্সিলেটার সিঁড়ির ওপর দিয়ে যাচ্ছিল। বাকিটা রহস্য। এদিকে খাবার টেবিলে বসে এখানে টিচার জিয়ংও দেখতে পায় ওর নিজের বোন আর বোনের বর দুজনেই খাচ্ছে। কিন্তু ওর বোনের বরের মাথায় অনেকগুলো রেড লাইন, কিন্তু বোনের মাথায় একটা। তার মানে ওর বোনের বরের নিশ্চয়ই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার রয়েছে। এটা দেখার পর ও বিভিন্ন কথা বলতে থাকে। বোনের বড় ওকে বিধিয়ে বিধিয়ে জিজ্ঞেস করে তোমার বিয়েটা কেন ভেঙে গেল। তখন ও বলে 6 বছরের সম্পর্ক, গার্লফ্রেন্ড অন্য কারোর সাথে আমাকে ধোকা দিয়েছে, তাই ছেড়ে দিয়েছি। এরপর দুজনেই একটু ড্রিঙ্ক করে লিফটে করে নামছিল। হঠাৎই ও দেখতে পায় যে ওর বোনের বরের 4 তলায় কারোর সাথে একটা এখানে অ্যাফেয়ার রয়েছে, তাই ওর রেড লাইন সেখানে এসে ইন্ডিকেট করছে। এরপর নিচে দুজনেই স্মোকিং জোনে যায়। স্মোক টোক করে ফেরার সময় ও ইচ্ছা করে 4 তলায় নেমে যেতে চায়, দেখতে চায় যে ওর বোনের বরের সাথে এক্স্যাক্টলি কার রিলেশন রয়েছে। লিফট থেকে নামতেই যাবে, এমন সময় বোনের বর আটকে নেয় ওকে। ডিটেকটিভ হিউড কোনো সলিড প্রুফ পায় না যে ওর ভাইজিকে কে বা কারা ছাদ থেকে ধাক্কা মেরেছিল বা আদেও ও সুইসাইড করতে গেছিল কিনা। এটা নিয়ে ওর ওপর মহল থেকে প্রচুর বকাবকি খায়, কারণ সলিড কোনো প্রুফ না পেলে কাউকেও অকারণে উইদাউট ওয়ারেন্টে জিজ্ঞাসাবাদও করতে পারে না। এটা নিয়ে জিউক প্রচুর ভাবছিল, ও বুঝতে পারছিল না কি করবে। ঠিক তখনই আমরা টিচার জিয়ংউকে দেখতে পাই। জিয়ংউর সাথে টিচার গিউজিনের কথা হয়। টিচার বলে আচ্ছা তুমি যদি হঠাৎই জানতে পাও তুমি কাউকে পছন্দ করো আর সে অন্য কারোর সাথে অ্যাফেয়ার করছে, তুমি কি করবে। গিউজিন বলে সেটা আর কি করব, সবই সাবান দিয়ে পরিষ্কার করা যায়, কিন্তু এইসব জিনিস নয়। এর পরের সিনে হঠাৎই একটা কুরিয়ার আসে গিয়ংআ ইউর এখানে বোনের বাড়িতে। আর কুরিয়ারটা 4 তলার একজনের ছিল। তো কুরিয়ারের ওই গিফটটা নিয়ে ওই 4 তলার বিল্ডিংয়ে ও নিজে দিতে যায়। দেখার চেষ্টা করে যে ওর বোনের বরের সাথে যার রিলেশন ছিল এই মেয়েটি সেই কিনা। 4 তলার বিল্ডিংয়ের বাইরে ওই কুরিয়ারের বক্সটাও নামিয়ে চলে আসে। ঠিক সেই মুহূর্তে ওই মহিলাটাও ওখানে উপস্থিত হয় আর সেখানে এসে দরজা খোলার চেষ্টা করে, ফোনে যেন কার সাথে একটা কথা বলছে। এরপর ওই মেয়েটির নামও দেখতে পায়। তারপরে ওরা দুজনেই নিজেদের মায়ের এখানে মৃত্যুবার্ষিকী পালন করছিল। করতে করতে ওর বোনকে বলে সবকিছু বড্ড তাড়াতাড়ি হয়ে যায়। ওর বোন বলে হ্যাঁ, আচ্ছা মা মারা যাওয়ার পর তুই যে এতটা বড় হয়েছিস, নিজেকে নিজে সামলেছিস, মা দেখলে ভালো লাগতো। তখন ওর ভাই ওকে বলে, টিচার জিওংউ আর কি, বলে যে তোর লাইফে যদি কোনো প্রবলেম হয় কখনো বলতে আমাকে, একদমই মনের মধ্যে কোনো খটকা রাখিস না, আমি সবসময় তোর পাশে আছি। তারপর বলে আমি জানি না তোর বিয়েটা ভেঙে গেল, সব কিছু এরকম কেন হলো। তখন জিয়ংউ বলে বাবার জন্য আমার বিয়েটা প্রথম ভেঙে গেছিল। প্রথম প্রথম আমার খুব কষ্ট হতো, কারণ আমি তো ওকে খুব ভালোবাসি, এখনো আমি ওকে খুব মিস করি। বাবার জন্যই সবটা হয়েছিল। এর পরের দিন সারা স্কুলে সকলের হাতে হাতে ওই ছবিগুলো পৌঁছে যায়, কারণ কোরিয়ান লিটারেচার টিচারের মৃত্যু হয়েছে, সেও নাকি সুইসাইড করেছে। আর সে একটা সুইসাইড লেটারও লিখে গেছে যে আমি এখানে সিয়ংআর সাথে যা যা করেছিলাম তার জন্য আমি অনুতপ্ত, তাই আমি নিজেকে শেষ করে দিচ্ছি, আর আমি খুব ভুল কাজ করেছিলাম। চিঠিটা পাওয়ার পরও জিউকের কিছু একটা ঠিক মনে হচ্ছিল না। এর পরের সিনে আমরা জোনসিয়ন আর এখানে গিয়ংজিন আর হিউনকে দেখতে পাই। ওরা তিনজনে ভালো বন্ধু হয়ে যায়। এদিকে জিওক এখানে হিউনের সাথে দেখা করতে আসে, ওকে বলে তুমি আমার গাড়িতে ওঠো। এরপর হিউনকে নিয়েও আলাদা করে কথা বলতে যায়। হিউনকে জিজ্ঞেস করে যে আচ্ছা তুমি আগের দিন কোনো চশমার কথা বলছিলে, সত্যি কথা বলো তো, চশমার ব্যাপারটা কি। তখন হিউন বলে তুমি আগে ওরকম একটা চশমা খুঁজে নিজে বের করো, তারপর আমি পুরো ব্যাপারটা বলবো। এদিকে রাস্তায় স্কুল টিচার জিয়ংউকে দেখতে পাই। ও নিজের বোনের বরকে সেদিন ফলো করবে মনে করে যে ওর বোন তো বলে যে ওর বোনের বর নাকি কোনো এক বিজনেস ট্রিপে গেছে। তো ও তো এখানে সামনের হোটেলে রয়েছে, একটা রেস্টুরেন্টে খাবার খেতে খেতে একটা মহিলাকে দামি উপহার দেয়। আর এখানে দেখা যায় যে ওর বোনের বরকে যখন ও ফোন করে বলে যে তুমি কোথায়, আমার বোনের সাথে কি একটু কন্ট্যাক্ট করবে। ওর বোনের বর তখন তৎক্ষণাৎ জানিয়ে দেয় আমি একটা মিটিংয়ে আছি, আমি এই মুহূর্তে কথা বলতে পারবো না, পরে ফ্রি হয়ে কল করে নেব। প্রথমেও একবারও ভাবে যে কি করছে, এরপরও লুকিয়ে লুকিয়ে ওদের রুম নাম্বারটা দেখে নেয়। এরপরও রুমগুলোর কাছে গিয়ে প্রচুর এসলাইন দেখতে পায়। এরপর ওর বোনের বর কুলভাবে এখানে সোফাতে বসে ড্রিঙ্ক করছিল। ঠিক তখনই কেউ একটা কলিং বেল বাজায়। কলিং বেল খুলেই ওর গলার টুটি টিপে ধরে আর ওকে বলে তুমি এখানে কি করছো। জিয়ংউকে ওর বোনের বর বলে প্লিজ এই ব্যাপারটা তোমার দিদিকে বলো না, তাহলে আমাদের বিয়েটা ভেঙে যাবে, এটা আমার প্রাইভেট ম্যাটার। জিয়ংউ বলে আজকেই তোমাকে লাস্ট চান্স দিচ্ছি, শুধরে যাও, নইলে আমি সবটা ওকে জানিয়ে দেবো। এটা শোনার পর জিয়ংউকে ওর জামাইবাবু আশ্বস্ত করে বলে ঠিক আছে আমি সিরিয়াস, আমি যা কিছু করার আজকের মধ্যেই করব, তুমি চিন্তা করো না। এরপরও চলে যায়। এরপরও ওই বাড়ি ছেড়ে চলে যাবে ভাবে।
ভাবে যে এই জায়গায় থাকার কোনো মানে হয় না, এখানে থাকলেই আবারও কোনো ঝামেলা পাকতে পারে। আর জামাইবাবুর বাড়িতে তো এক মুহূর্ত নয়, তাই ও স্কুলের চাকরি ছেড়ে দেয়। যাওয়ার সময় ওই চশমাটাকে ও ফেলে যাওয়ার কথা ভাবে। তখন টিচার গিউজিন বলে, কি হলো, কি ভাবছো? এই চশমাটাকে কি তুমি এখানেই রেখে যাবে? তখনও বলে যে জানি না কি জন্য কি হচ্ছে, তবে এইটুকু শুধুমাত্র আমি জানি যে যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না। ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায়ও খোঁজ করতে থাকে। সোশ্যাল মিডিয়ায় ওর জামাইবাবুর যে মহিলাটির সাথে সম্পর্ক, সেখানে দেখতে পায় ওই মেয়েটি নাকি প্রেগনেন্ট। এরপর হঠাৎই ওর কাছে একটা ফোন আসে, কারণ চারিদিকে প্রচুর ঝামেলা লেগে গেছে। কি না, ও দিদির বাড়ির বিল্ডিংয়ের সামনে প্রচুর লোকজনের ভিড়। ওর দিদি গাড়ি নিয়ে বারবার করে একটা গাড়িকে ধাক্কা মারার চেষ্টা করছিল। গাড়ির দরজা খুলেও দিদিকেও বের করে, আর করে বলে, তুই এরকম কেন করছিস? ও দিদি বলে, তুই এটা কেন করলি ভাই? আর তোর জামাইবাবু এখন আমাকে ছেড়ে দেবে বলছে। আর ঠিক তখনই সত্যি সত্যি জিয়ংউর মানে বোনের বরটা চলে আসে, আর এসে ওর গার্লফ্রেন্ডকে সকলের সামনে জড়িয়ে ধরে। এটা দেখে আগে থাকতে না পেরে জিয়ং ওকে প্রচুর মারে আর বলে, এটা কেন করছো? তখন ওর দিদি বলে, মারিস না, এই লোকটাকে আমি চিনি না, এই লোকটা আমার স্বামী আর নয়, এ তো ওই মহিলাটার স্বামী। আমিই ভুল করেছি, একটা প্রেগনেন্ট মেয়েকে আমি মারতে চলে এসেছি। আমিও আজ থেকে একটা অন্য মহিলা হয়ে যেতে চাই, সব কিছু বদলে ফেলতে চাই। কারণ ও যখন থেকে ওর বর ওকে সব সত্যিটা জানায় যে আমার বিয়েটা আর টিকবে না, আমার বর আসলে ওই মেয়েটিকেই ভালোবাসে, আর ওরাও সন্তান সম্ভবা, তো আমি তখনই ওদেরকে মারবো বলে ঠিক করি। এটাও তো ঠিক কাজ নয়। ঠিক তখনই জিয়ংউর ভাইজিটা চলে আসে, তাকে জড়িয়ে ধরে বলে, তোমার মামা আর সব সামলে নেবে। এর পরের সিনে আমরা শিফট করি জিউকের কাছে। জিউক এখানে হঠাৎই কিছু একটা ক্লু খুঁজে পায়। ও ছুটতে ছুটতে ওর ভাইজি ড্রয়ারগুলো ঘাঁটতে শুরু করে। ও ভাবে যে চশমার ব্যাপারে একটা কথা বলছিল হিয়ন, ওই চশমাটা কি সিয়ং আর ড্রয়ারে থাকতে পারে। তো এরপর ও চশমাটা খোঁজার চেষ্টা করে। এদিকে মাইসিয়ং হোটেলে কাজ করার জন্য হিয়ন এখানে অ্যাপ্লিকেশন জমা দেয়। ঝুক এদিকে হিয়নের কাছে এসে বলে, তুমি আমার ফোন তুলছো না কেন? আমি এই ডায়েরিটা পেয়েছি আমার ভাইজির ড্রয়ার থেকে, এটা কি সম্পর্কিত তুমি বলতে পারো? তখন এটা দেখার পর হিয়ন বলে যে হ্যাঁ, এখানে যে রেড লাইনগুলো বানানো রয়েছে সেগুলোও দেখতে পেত চশমা পরে, কিন্তু যতক্ষণ না তুমি চশমাটা পরছো ততক্ষণ তুমি বুঝতে পারবে না। জিউক বলে, হ্যাঁ, এটা তো আমার কাছেও একটা মিথ্যে গল্প লাগছে, তোমরা স্টুডেন্টরা কি আজকাল এইসব করে বেড়াও নাকি? কোনো ব্যাপারে তোমাদের সিরিয়াসনেস নেই? মানে তুমি বলতে চাইছো যে এস লাইন মাথার উপর ঘুরবে, কে কার সাথে সম্পর্ক করছে এগুলো দেখতে পারবে? আমি বুঝতে পারছি তোমার জন্য ব্যাপারটা অত ইজি নয়, কিন্তু তা হলেও হঠাৎ করেই হিউনকে স্বপ্নে এখানে দেখতে পায় যে সিয়ংও নাকি মারা যাবে, তাই ক্লাসেও ভয় পেয়ে চিৎকার করে ওঠে। এদিকে ওর সাথে বন্ধু হয়ে যাওয়া নতুন বন্ধু জুনসিয়ন আর এখানে হিউনজিং ওকে জিজ্ঞেস করে যে তুমি কি দেখতে পেয়েছিলে। তার পরের সিনে আমরা অফিসার ইনচার্জকে দেখতে পাই। এই চশমা পরা অফিসার ইনচার্জ মেয়েটি খুবই শান্ত স্বভাবের ছিল। তাকে তার ওপর মহলের ম্যাডাম সবসময় বকাঝকা করতো, আর যখনই তার রাগ হতো স্টেপলার থেকে খটখট করে ও পিন বের করতো। এরপর সেদিন লাঞ্চে গিয়ে ও বাকি টিচার বা বাকি স্টাফেদের জানায় যে ও নাকি অ্যাক্ট্রেস হতে চেয়েছিল, এটাই ওর স্বপ্ন। তারপর হঠাৎই ওকে দেখতে পাই ফলস চুল লাগিয়ে আর রেড কালারের একটা ড্রেস পরে হাতে ওই স্টেপলারটা নিয়ে ও মাইসিয়ং হোটেলের দিকে যাচ্ছে। ওই হোটেলেও যেতে নাকি ভালো লাগে। হোটেলের দরজা খুলে অফিসার ইনচার্জ মেয়েটা এসে বেল বাজায়। ওই হোটেলে দেখি হিউন কাজ পেয়ে গেছে, হোটেলের চাবি দিয়ে দেয়। এভাবে প্রচুর ছেলেমেয়েরা ওখানে আসতো, তাদেরও দেখতে পেত লাইন। তো এরপর হিউককে দেখতে পাই। জুগ এখানে ও ডিটেকটিভ বন্ধু ডংসিককে বলে কিছু একটা গল্প এখানে রয়েছে, সিয়নাকে কেউ একটা মেরেছিল। তো এখানে চশমার কিছু একটা জায়গা রয়েছে, এই চশমা থেকে নাকি দেখা যেত কে কার সাথে রিলেশন করতো। কেমন আজগুবি না ব্যাপারটা? ঠিক তখনই হঠাৎ করে আমরা মাইসিয়ং হোটেলে আবারও দেখতে পাই। এখানে হিয়নের সাথে জুনসিয়ন আর ওর বন্ধু গিয়ংজিন দুজনেই দেখা করতে এসেছে। তিনজনে মিলে এখানে বসে থাকে। হঠাৎই এখানে ওই ফলস চুল পরা ওই লাল চুলালা মেয়েটি চলে আসে, মানে অফিস ইনচার্জ। ওকে দেখে ওদের স্টুডেন্ট গিয়ংজিন চিনতে পেরে যায়। গিয়ংজিনকে আমরা দেখতে পাই যে ও একটা রুমে একা শুয়ে রয়েছে, হোটেলেও কারোর সঙ্গে নয়, নিজে একা একা নিজের সাথে বকবক করতো, আরও নিজেকে হিরোইন ভাবতো। তাই এখানে সিনেমার ডায়লগগুলো একা একাই আওড়াতো। পরের দিন সকালে ওকে হোটেল থেকে বেরিয়ে যেতে দেখে। এরপর রুমে গিয়ে আবারও পুরনো অফিসার ইনচার্জ হয়ে যেত, কারণ রাত হলেই ও হোটেলে যেত, নিজের মতন নিজে ফ্রিতে বাঁচত। এরপর ওর চোখেও একটা গোল্ডেন কালারের চশমা দেখতে পাই, ধরা যেতে পারে ওর কাছেও ওই সাসপিসিয়াস চশমা ছিল। এদিকে জিওক বুঝতে পারছিল না খুনের কিনারাটা কিভাবে করবে, বা ওর ভাইজির সাথেই বা এই সুইসাইডের ব্যাপারটা কি ছিল। হঠাৎই তখন ওর হিয়নের মায়ের কেসটা দেখতে পায়।
হিয়নের মা ওখান থেকে পালিয়ে যায়। হিয়ন আর হিয়নের মায়ের একটা ছবিও পায়। এরপর ডিটেকটিভ জিও হিয়নকে জিজ্ঞেস করে যে ব্যাপারটা কি, আচ্ছা ওর সাথে তাহলে কার রিলেশন ছিল, তুমি তোমার কথা মতন যদি আমি ধরে নিই যে ওর এস লাইন ছিল, তাহলে ওর এস লাইন কার সাথে দেখাতো। এটা শোনার পর এই কথাটা সত্যি বুঝতে পারে। হিয়ন বলে আমি সত্যি জানি না ওর বয়ফ্রেন্ডকে, জানলে তোমাকে এতক্ষণ বলে দিতাম। এরপর অফিস ইনচার্জ মেয়েটি মিউজিক টিচারের রুম থেকে সুন্দর মিউজিকের আওয়াজ শুনতে পায়, যেটা ওকে মোহিত করে। এরপরও ধীরে ধীরে মিউজিক টিচারের রুমে চলে যায়, যেখানে গিয়েও দেখতে পায় মিউজিক টিচার চুপচাপ বসে রয়েছে আর বলে, সুন্দর এই পিয়ানোর শব্দটা আমাকে আকৃষ্ট করছে, খুব সুন্দর কিন্তু আওয়াজটা। আসলে তোমার মনে আছে এই সাউন্ডটা কতটা ভালো লাগে? এটা শোনার পর বলে, আচ্ছা তুমি সেদিন কাকে একটা বলছিলে না তুমি অ্যাক্ট্রেস হতে চাও, তোমার চয়েস কিন্তু দারুণ ভালো। ঠিক তখনই আয়নায়ও দেখতে পাই মিউজিক টিচারও নাকি অফিস ইনচার্জের প্রতি ইন্টারেস্টেড। এরপরে আমরা দেখতে পাই মাঝে মধ্যেই জুনসিয়ন হিয়নের পিছু করতো, কারণ জুনসিয়ন অলরেডি ওকে মনে মনে পছন্দ করতে শুরু করে দিয়েছিল। সেদিন সাঁতার শেখার ওই জায়গাতে আসে ওরা। এখানে এসে হিয়নকে বলে, তুমি সাঁতার জানো? হিয়ন বলে, না আমি সাঁতার জানি না। আর এটা ভেবেই ও জলের মধ্যে ঝাঁপ দেয় আর চুপ করে অনেকক্ষণ জলের মধ্যে ডুবে থাকার চেষ্টা করে। এটা দেখে জুনসিয়ন ভয় পেয়ে ওকে জল থেকে তুলে আনে আর বলে, তুমি সাঁতার জানো না তাও ডুবে কি করার চেষ্টা করছিলে? এটার উত্তর কিন্তু হিয়ন ওকে দেয় না। এরপর দুজনেই নুডলস খায়। আর এখানে জুনসিয়ন কিন্তু যত্ন সহকারে ওর গায়ে ওই জ্যাকেটটাও চাপা দিয়ে দেয়। যেহেতু হিয়ং ওই এস লাইন দেখতে পেত, এখানে একটা কথা বলে রাখি, জুনসিয়নের মাথায় কিন্তু কোনো এস লাইনও দেখতে পাইনি। তার মানে ধরা যেতে পারে ও ছিল এখানে ভার্জিন, সাথে ওদের বন্ধু গিয়ংজিনও। নুডলস খেতে খেতে হঠাৎ করে বলে, তুমি জানো তুমি আর গিয়ংজুন দুজনেই ভার্জিন, তোমাদের মাথার ওপরের একটা এস লাইন দেখতে পাই, তুমি কি আমার কথাগুলো বিশ্বাস করবে? চুনসিয়ান বলে, হ্যাঁ, না করার কি আছে, তুমি হঠাৎ মিথ্যে কথাই বা বলবে কেন? সেদিন রাত্রিরে শুয়ে হিয়ন দেখতে পায় ওর মাথার মধ্যে একটা এস লাইন তৈরি হচ্ছে। এরপর ডিটেকটিভ এখানে জিউকের সাথে ওর একটা এক্স গার্লফ্রেন্ডের দেখা হয়, কিন্তু এই ব্যাপারটাকেও বেশি আমল দেয় না। ঘটনায় আরও একজন সাসপেক্ট যোগ হয়। এরপরও ডিটেকটিভ ডংসিককে বলে কিভাবে এই আসল যে রহস্য রয়েছে এটাকে উন্মোচন করব। পরের দিন আবারও অফিসার ইনচার্জ ওর রুম নিতে চলে আসে। প্রতিদিনও আসতো আর 204 বা 5 নাম্বার রুমটাকেও নিত। এরপরও দরজার বাইরে থেকে কিছু আওয়াজ শুনতে পায়। অফিস ইনচার্জ একা মনে বিড়বিড় করতে থাকে, আমি খুব ভালো অ্যাক্ট্রেস, আমি ভালো অভিনয় করতে পারি, আমি প্রচুর পুরুষ মানুষের সাথে রাত কাটিয়েছি, আমার প্রচুর ভালো লাগে, তবে যবে থেকে তোমাকে দেখেছি তবে থেকে আমার জীবনের সব কিছু বদলে গেছে। এরপরও 205 নাম্বার রুমে যখনই কেউ আসতো তার পাশের রুমে কে আছে সেটাও ফাঁক থেকে দেখতে পেত। তাই জন্য ওই রুমটায় সেদিন উকি ঝুঁকি দেয়। কিন্তু সেদিন রুমে উকি মারতে গিয়ে দেখে সেখানে মিউজিক টিচার আর ওর সাথে একজন ফেমাস অ্যাক্ট্রেসের রিলেশন ছিল। ফেমাস অ্যাক্ট্রেসকেও ভালোবাসতো। মিউজিক টিচার বলে, তুমি আজকাল আর আমার সাথে দেখা করো না কেন? সেই ফেমাস অ্যাক্ট্রেস হো হো করে হাসতে হাসতে বলে, দেখা করি না কারণ সামনে আমার একটা শুটিংয়ের প্রজেক্ট আছে। এরপর ওরা দুজনে ক্লোজ হয়ে যায়। পুরো ঘটনাটাই অফিস ইনচার্জ চোখের সামনে দেখতে পায়। যে মানুষটাকেও পছন্দ করে তার সাথে অন্য মেয়েকে দেখে ও রাগে জ্বলে ওঠে। কি করবে বুঝতে পারে না। তার পরের সিনে হিউনকে দেখতে পাই। হিউনের কাছে এসে অফিস ইনচার্জ মেয়েটা বলে, আমি ওই 206 রুমে থাকবো আজকে রাতটা, আমরা দুজনে একসাথে রাত কাটাবো কথা বলে নিয়েছি। এরপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই ওই রুমে অ্যাক্ট্রেস শারীরিক সম্পর্ক করার পর যখন বেরিয়ে যাচ্ছিল তাকেও অক্সিজেনের সিলিন্ডার দিয়ে মেরে ওর নিজের রুমে বেঁধে রেখে দেয়। আর ওই মেয়েটার সব ড্রেস ট্রেস পরে বলে, দেখো না আমাকে অ্যাক্ট্রেসের মতন লাগছে না, বলে ওই মিউজিক টিচারের রুমে চলে যায়। মিউজিক টিচারের সামনে গেলে মিউজিক টিচার ওকে দেখে ঘাবড়ে যায়, বলে, আমি এই হোটেলে আছি তুমি জানলে কি করে, আর তুমি এখানে চলে এলে কেন? তখন ও ফিল্মের ডায়লগ বলতে শুরু করে আর বলে, তুমি তো আমার জীবনের নায়ক, তুমি আমার সাথে এটা কি করে করতে পারো, বলে কান্নাকাটি করে ওর কাছে যেতে চায়। মিউজিক টিচারকে এরপর পিছে একটা পিন দিয়ে জোরে আঘাত করে আর এর ফলে মিউজিক টিচার ওখানে অজ্ঞান হয়ে যায়। এরপর উদ্ভ্রান্তের মতন অফিস ইনচার্জ ওই মিউজিক টিচারের সাথে অজ্ঞান অবস্থাতেই বিচ্ছিরি সম্পর্ক শুরু করে আর ওকে বলে, আমি তোমাকে ভালোবাসি, এ দেখো তোমার আর আমার মধ্যে একটা এস লাইন তৈরি হচ্ছে। কিন্তু হঠাৎই দেখতে পাই এস লাইন ডিসঅ্যাপিয়ার করছে, মানে মিউজিক টিচার মারা গেছে, বিছানা রক্তে ভেসে যায় আর ওর বুকে জোরে জোরে ধাক্কা মারতে শুরু করে। মিউজিক টিচার একবারের জন্য চোখ খোলে আর তারপর চিরতরে মারা যায়। এরপর নিজে বাথটবে গিয়ে সুইসাইড করে। অফিস ইনচার্জ একটু সাইকো টাইপের ছিল, নিজের সারা শরীরে পিন দিয়ে দিয়ে খুঁটে খুঁটেও আঘাত করে আর বলে, আমার ভালোবাসা আমার জীবন থেকে চলে গেছে, এবার আমারও যাওয়ার পালা।
নিজের সারা শরীরে মুখে ওই পিন দিয়ে ক্ষতবিক্ষত করে আর নিজেকেও ও শেষ করে দেয়। পরের দিন সকাল হতেই হিয়ন রুম থেকে ওই অ্যাক্ট্রেসকে খুঁজে পায়। অ্যাক্ট্রেস বলে আমাকে একটা পাগল মহিলা বেঁধে রেখেছে। এরপর ও সমস্ত রুমে গিয়ে দেখতে পায় মিউজিক টিচার মারা গেছে আর অফিস ইনচার্জও নিজেকে নিজে শেষ করে ফেলেছে। ডিটেকটিভরা এই কেসটাতে এসেও বুঝতে পারে না। শুধু ডিটেকটিভ ওর বন্ধু ডিটেকটিভ ডংসিককে বলে তুমি এটা খেয়াল রেখে তো কোনো চশমা বা কিছু পাও কি না। এরপর হিউন সবটা ওকে বলে যে ওই অফিস ইনচার্জ আসলে মিউজিক টিচারকে পছন্দ করতো। আমার মনে হয় অফিস ইনচার্জও ওই চশমাটা ইউজ করতো, যেটার কারণে ও দেখতে পেয়েছিল যে আগের দিন ওই মিউজিক টিচারের সাথে অন্য একজনের সম্পর্ক হচ্ছে, যেটা ও মেনে নিতে পারে না। সবটা শোনার পর জিউক বলে সত্যিই কি তাই? এই চশমা পরার কারণে, এস লাইন দেখতে পাওয়ার কারণে কি এত কিছু ঘটছে? এরপর বাথটবের জলটাও খুলে দেয় আর বাথটবে ওই রক্তমাখা জলের মধ্যে খুঁজতে চেষ্টা করে যে চশমাটা আছে কিনা। সত্যি সত্যি সেদিন এখানে জিউক কিন্তু ওই চশমাটা খুঁজে পায়, যে চশমাটা ওই অফিস ইনচার্জ পরতো। আর চশমাটা পরার সঙ্গে সঙ্গে ও নিজের মাথার উপরে অনেকগুলো লাল লাল এস লাইন দেখতে পায়, যেটা দেখেও ঘাবড়ে যায়। কারণ ওর জীবনের একটা ফ্ল্যাশব্যাকের কাহিনী দেখানো হয়। দাদা বৌদি অনেক আগে মারা গেছে, ছোট্ট ভাইজিকে মানুষ করতে করতেও ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, যে কারণ নিজের জীবনটাকে সুন্দরভাবে বাঁচার জন্য বহুজনের সাথেও রিলেশন করে। কিন্তু এরই মাধ্যমে ওইটাও দেখতে পায় যে ওর ভাইজি এখানে সিয়ংয়ার মাথাতেও একটা এস লাইন। এবার এটা খোঁজার চেষ্টা করে যে সিয়ংয়ার সাথে কটা লাইন রয়েছে, মানে কার বয়ফ্রেন্ডও, ওকে ওকে কে ডেট করেছে। এসব ভাবতে ভাবতে ওর বন্ধুকে বলে তোর মাথায় কটা এস লাইন? দুটো, তার মানে তুই কি দুজনকে ভালোবাসিস? ওর বন্ধু ডিউক কিন্তু এ ব্যাপারে কিছু বুঝতে পারে না, ভাবে যে কি না কি বকবক করছে। এরপর সেদিন কিন্তু সারা দিন জিউ পুলিশ অফিসার সকলের মাথায় ওই এস লাইন দেখতে পায়। এরপর যে ছেলেটির সাথে সেদিন লাস্ট টাইম ওর ভাইঝি বেড়াতে গেছিল, সেই ছেলেটিকে ওর ভাইঝির সামনে নিয়ে এসে দেখার চেষ্টা করে ওদের দুজনের এস লাইন মিলিত হচ্ছে কিনা, কিন্তু সেটা হচ্ছে না। এরপর জন্মদিনের প্ল্যানিং হতে থাকে। সামনেই হিউনের জন্মদিন, তাই জন্য ওর বন্ধু গিয়ংজিন আর জুনসিয়ন দুজনে প্ল্যানিং করতে থাকে। জুনসিয়ং বলে তোমার জন্মদিনের আগে আমার সাথে একবার দেখা করবে। এরপরে এরই মধ্যে ক্লাসে একটা অদ্ভুত ঘটনা ঘটে। এই মেয়েটা খুবই ভালো একটা মেয়ে ছিল, কিন্তু হঠাৎ করেই ও রিপোর্ট করে যে ওকে নাকি শারীরিক নির্যাতন করা হয়েছে, আর তার জন্যই ও রিপোর্ট লেখাতে এসেছে আজকে। তো এটা শোনার পর ডিটেকটিভরা প্রথমে বিশ্বাস করতে পারে না, কারণ ওর মাথায় 4টে লাইন দেখতে পায়। তার মানে মেয়েটা হয়তো পুরোপুরি পিওর নয়। এটা নিয়ে ওরা স্কুলে জিজ্ঞাসাবাদ করতে চায়। এখানে কথা বলতে গিয়ে টিচার গিউজিনের সাথে ওদের দেখা হয়ে যায়। টিচার ওই মেয়েটির একজন ক্লাসমেটের নাম বলে। তো এখানে ঝিউক বলে আমি তার সাথে জিজ্ঞাসাবাদ করতে চাই। এরপর ওই ছেলেটি ওদের সামনে আসে, আর ছেলেটি কিন্তু প্রচুর কনফিডেন্ট ছিল। বলে আমি কিন্তু কিছু করিনি, চাইলে আপনারা প্রুফ দেখতে পারেন। এরপর ওরা বলে ঠিক আছে, তো তোমাকে এরকম কিছু করা হয়নি, কারণ ছেলেটার মাথায় একটাই এস লাইনও দেখতে পাচ্ছিল, তাই ছেলেটাকেও বিশ্বাস করে। এরপর হিউনের সাথে কথা হয়। হিউন বলে আমি এই চশমাটা খুঁজে পেয়েছি, তুমি যেমনটা বলেছিলে, আমি তো বুঝতেই পারছি না। এটা শোনার পর হিউন বলে চশমাটা খোলো, যারা যারা এই চশমাটা পড়েছে তারা তারা সর্বনাশ হয়েছে। ঠিক তখন টিচার গিউজিন চলে আসে, এসে বলে কোনো কি সমস্যা? টিচার গিউজিনকে বলে যে না, কোনো সমস্যা নয়, আপনি চাইলে আমার সাথে কিন্তু একদিন লাঞ্চে আসতে পারেন। টিচার গিউজিন কোনো উত্তর দেয় না, শুধু এটা দেখতে পাই টিচার গিউজিনও কিন্তু এস লাইন দেখতে পেত। এরপর আমরা এখানে পুলিশ অফিসার জিউককে দেখতে পাই। জিউক কিন্তু ওই ব্যাপারটা নিয়ে কথাবার্তা বলছে, এটা বুঝতে পারছে না যে এই ঘটনাটা কে ঘটিয়েছে। এরপর ওকে ওর বস বকাবকি করে, বলে তুমি আর কত আমাদেরকে এম্বারেস করবে, একটা ঘটনাও ঠিকঠাক করে সলভ করতে পারছো না। এটা নিয়ে ও আর ডংসিক প্রচুর চিন্তিত ছিল। তারপর ভাবে আচ্ছা এটা বলো তো, আমি যদি কোনো ঘটনা এই চশমার থ্রুতে দেখতে পাই, সেটা কি সত্যি বা মিথ্যা বলে প্রুফ হবে? সত্যি চশমাটা পরে আমার সবকিছু বড্ড ইজি হয়ে গেছে। পুলিশ অফিসার ডংসুইক এবার কিন্তু হানুকে ডেকে পাঠিয়েছে। হানু নিজের ফোনের এসএমএস দেখিয়ে বলে ওই মেয়েটা আমাকে বিরক্ত করতো, আমি ওকে কিছু করিনি। সমস্ত প্রুফ যেন ওই ভিকটিম মেয়েটার ওখানে বিপক্ষে চলে যাচ্ছিল। মেয়েটার মা বলে সত্যি আমার মেয়ে কিন্তু মিথ্যা বলছে না। কিন্তু পুলিশ অফিসার জিউক বাধ্য হয়ে কেসটা ডিসমিস করে দেয়, আর এখানে হানু ছেলেটাকে নির্দোষ প্রমাণ করে। তো বলে ব্যাপারটা অতটা সহজ নয়। তো এটা তো বলতে পারে না যে তোমার মাথায় 4টে এস লাইন দেখাচ্ছে তুমি খুব ভালো মেয়ে, কারণ ও ভাবে যে ও হয়তো কোনো খারাপ মেয়ে। এরপর হঠাৎ করে হিউনের সাথে কথা হয়। হিউন একটা কথাই বলে তুমি তার মানে এস লাইন সত্যি সত্যি দেখতে পাচ্ছ? জিউক বলে হ্যাঁ দেখতে পাচ্ছি। এরপরও ওকে ওই ক্লাসের ব্যাপারটা জিজ্ঞেস করে, বলে এই মেয়েটি রিপোর্ট করেছে, আর এই দেখো তোমার এই ছবিটা আমি খুঁজে পেয়েছি। তুমি তোমার মাকে কখনো খোঁজার চেষ্টা করোনি?
তো এটা শোনার পর হিউন বলে, না, চেষ্টা করিনি, যেমনটা আবছা আবছা মনে ছিল, ধন্যবাদ এই ছবিটা দেওয়ার জন্য। আচ্ছা একটা কথা বলো তো, ওই মেয়েটার কেসের ব্যাপারে কি একটা বলতে যাচ্ছিলে? তখনও সবটা বলে। তখন বলে, যা কিছু আমরা দেখতে পাই সবটা কিন্তু সত্যি নয়। 1 সপ্তাহ আগে মেয়েটার মাথায় কিন্তু কোনো লাইন ছিল না, হঠাৎ করেই কিন্তু এই 4টে লাইন শো আপ করে। ঘটনাটা জিউকের মাথায় ট্র্যাক করে, ও ভাবে কিছু একটা গন্ডগোল আছে। এরপরও বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজ চেক করে, বিশেষত ওই ছেলেটাকে আবারও ডেকে পাঠায়। আর ওকে বলে, তোমার বাড়িতেই সেদিন পার্টি হয়েছিল না, যেখানে মেয়েটাকে ঘুমের ওষুধ খাইয়ে দেওয়া হয়েছিল? হানু বাধ্য হয় এখানে জিউকদেরকে ঘরে ডাকতে। এরপর দেখা হয় ওর সোফার কভার টভার সব চেঞ্জ করে ফেলে দেওয়া হয়েছে। এর পরের সিনে আমরা দেখতে পাই মাইসিয়ং হোটেল ওই খুনটার পর থেকে বন্ধ হয়ে গেছে। মাইসিয়ং হোটেলের ভেতরেও ঢুকে গেছে, সিঁড়ি দিয়ে আস্তে আস্তে ওপরে চলে গেছে। কিন্তু এখানে হিউনের কেউ একটা যেন কিছু করছিল। হোটেলে একা একা দাঁড়িয়ে কিছু একটা যেন ফিল করছিল যে কেউ একটা পেছনে আছে। হঠাৎইও দেখতে পায় জুনসিয়নকে। জুনসিয়নকে বলে, তুমি এখানে কেন এসছো? এটা শুনে হিয়নকে বলে যে আমি তোমাকে এখানে একা ঢুকতে দেখেছি। আচ্ছা তোমার মাথায় কিছু একটা যেন দেখলাম। এটাতেও ভয় পেয়ে যায়, এতে করে ওকে জড়িয়ে ধরে। তার পরের সিনে আমরা এখানে ডিটেকটিভ জিউকদের দেখতে পাই। ওরা এখানে হানিউর বাড়ির থেকে ওই কিছু লন্ড্রির কাপড় জামা বের করে, যেটা গার্বেজের মধ্যে ছিল। হঠাৎই ও খেয়াল করে যে সোফার কভার টভার চেঞ্জ করা ছিল, বেডশিট চেঞ্জ করা ছিল। এটা থেকে কিছু একটাও আন্দাজ করে। ওই স্টুডেন্ট হানুকে ডেকে পাঠানো হয়। ও বলে, আমাকে আবারও কেন ডাকা হয়েছে? আমার খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দেওয়া হোক। এটাতে ডিটেকটিভ ডংসিক ওকে খেতেও দেয়। তারপর ওকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি সব মেয়েদেরকে পিছু ছাড়াতে চাও, ওই মেয়েটা তোমাকে পছন্দ করতো, এটা তোমার ভালো লাগতো না? তো এটা শোনার পর হানু বলে, হ্যাঁ আমি তো আগেই প্রুফ দিয়েছি যে ওকে আমার পছন্দ নয়। তখন বলে, আচ্ছা তাহলে এখানে প্রুফটা এটাই হচ্ছে যে তুমি কিছু করনি, তাই তো? এরপর ওরা সিসিটিভি ফুটেজ থেকে একটা ঘটনা দেখতে পায়, যেখানে দেখতে পায় 4জন বন্ধুর সাথে হানুর কোনোভাবে কানেকশন আছে। এই 4জন বন্ধুর সাথে হানু ছিল সেদিন ওই জ্যাকেটটা পরে, আর ওই জ্যাকেটটাই ও এখানে গার্বেজ ক্লিনিংয়ে ফেলে দিয়েছে। ও বুঝতে পেরেছে যে এই 4জন ছেলের সাথে কোনো একটা রিলেশন আছে। সেদিন হঠাৎ করে ওই 4জন ছেলের সাথে ওই ভিকটিম মেয়েটার এসলাইনও এখানে হিউন স্কুলে দেখতে পায়। তো সঙ্গে সঙ্গে ডিটেকটিভ জিউককে ফোন করে জানায় যে ওই 4জন ছেলের সাথে ওই মেয়েটার কোনো একটা কানেকশন আছে। যেহেতু মেয়েটা অজ্ঞান হয়ে গেছিল, মেয়েটা তো পুরো ঘটনা জানতো না। ওদের মধ্যে একজনকে আলাদা করে ওরা গাড়ি করে তুলে নিয়ে আসে। এখানে ডিটেকটিভ পুলিশরা ওকে জিজ্ঞাসাবাদ করে। ছেলেটা আগে থেকেই প্রচুর নার্ভাস ছিল। এখানে ডিটেকটিভ ডংসিক ওকে জিজ্ঞেস করে, তুমি ওকে কি করতে চাও? তো ডিটেকটিভ জিউক বলে, আমি যেটা করতে চাই সেটা তুমি খুব শীঘ্রই বুঝতে পারবে। ছেলেটাকে সামনে নিয়ে এসে বলে, তোমরা এই রাস্তা দিয়ে হাঁটছিলে না? ছেলেটা এটা দেখে ভয় পেয়ে পালাতে যায়। তারপর ওকে ধরে বেঁধে হাতে হাত করা লাগিয়ে বলে, তুমি এবার সত্যিটা বলবে? তখনও বলে, হ্যাঁ আমি বলছি, কিন্তু আমি সবটা একা করিনি, ওই শয়তান হানু হচ্ছে এর মাথা। ওই হানুই আমাদেরকে করতে বলেছিল। এবারে মেয়েটার সাথে আমরা জাস্ট ড্রিঙ্ক করতে চেয়েছিলাম বা হ্যাংওভার করতে চেয়েছিলাম, কিন্তু ওই বদমাইশ আমাদেরকে দিয়ে এইসবটা করিয়েছিল। সমস্ত কথা কনফেশন তো করেই না, উল্টে ও চ্যালেঞ্জ করতে থাকে যে এর থেকে কি প্রমাণিত হয় যে আমি তো ওই স্পটে ছিলাম না। তো এটা শুনিয়ে জিউক বলে, তুমি অতটাও সোজা ভেবো না বাবু। তুমি হতে পারে তুমি ওই ঘটনার আসল কার্যকারী নও, কিন্তু তুমি যে মাস্টার মাইন্ড সেটা তুমি ভুলে যেও না। এরপর হিউন বলে, আচ্ছা হানুর কি কোনো শাস্তি হবে? জিউক বলে, তুমি চিন্তা করো না, আমার দ্বারা যা হবে সব করব। এরপর জিউককে বলে, আচ্ছা তুমি কি জানতে যে আমার মাথায় প্রচুর এসলাইন দেখা যায়? হিউন বলে, হ্যাঁ, তবে যা দেখা যায় সবসময় সবটা সত্যি নয়। এরপর হঠাৎ করে জিউকের এখানে একটা খোঁজ আসে। ওর বাবাকে নাকি আবারও খুঁজে পাওয়া যাচ্ছিল না। সিসিটিভি ফুটেজও দেখতে পায় যে ওদের স্কুলের টিচার ইউজিন নাকি ওর বাবাকে সাথে করে গাড়ি করে নিয়ে গেছে। এটা দেখার পর ও গাড়ি নিয়ে ছুটতে ছুটতে ওর ভাইজির কাছে আসে, কারণ ফোনে ছবি আসে ওর ভাইজিরও, যে ওর ভাইজিকে হাসপাতালের বেড থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু এসে দেখে না ভাইজি ঠিকঠাক রয়েছে। হঠাৎই ওর মাথার বা এসলাইনটা ও দেখতে পায়। দেখে ওর ভাইজির মাথার এসলাইনটা কারোর সাথে একটা কানেক্টেড রয়েছে। আর ঠিক তখনই ওর বাবা ওই রুমে ঢুকে যায়। ওর বাবাকে দেখে বলে, তুমি এখানে কেন এসেছো? ওর বাবা নিজের নাতনির কাছে মাথা নিচু করে বসে। আর এখানে জিউক তখন চশমাটা পরে দেখতে পায় যে কোনো এককালে ওর বাবা এখানে নিজের নাতনিকে এখানে নোংরামো করেছিল, যে কারণে ওর বাবার উপরও প্রচুর রেগে যায় আর গলার টুটি টিপে বাবাকে মারতে যায়। তারপর ওর বাবাকে মাটিতে ফেলে দিয়ে বলে, তুমি কি করে করলে নিজের নাতনির সাথে এরকম একটা নোংরা কাজ? আমি তো বুঝতে পারতাম না, ভাবতাম সিওনার কোনো বয়ফ্রেন্ড আছে, তার সাথেও হয়তো ফিজিক্যাল হয়েছে, কিন্তু তুমি এটা কি করে করতে পারো? এদিকে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অ্যাক্সিডেন্টটা হচ্ছে
হিউন আজকে নিজের মনের কথা এখানে জুনসিয়নকে জানাতে গিয়েছিল, কিন্তু জুনসিয়নের অ্যাক্সিডেন্ট হয়ে জুনসিয়ন মারা যায়। এর পরের ঘটনা আমরা একটু ফ্ল্যাশব্যাকে দেখতে পাই। একজন মহিলাকে এখানে ব্ল্যাকমেল করা হচ্ছে। তাকে দেখানো হচ্ছে যে তুমি যার সাথে রিলেশন করেছো সব কিছু এবার এক্সপোজ করে দেওয়া হবে। মহিলাটি কান্নায় ভেঙে পড়ে। সে ক্যাফেতে কাজ করতো। সে ক্যাফেতে কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে, আর বুঝতে পারে না সে কি করবে, আর তাকে কেই বা ব্ল্যাকমেল করছে। এরপর সে ঠিক করে যে আমি আজকে সুইসাইড করব। বাসে মাঝ রাস্তার মধ্যেও হাঁটতে হাঁটতে মেন রোডের কাছে চলে আসে, কিন্তু তাকে পেছন থেকে কেউ একটা টেনে বাঁচায়। আর সেটা আর কেউ নয়, স্কুল টিচার গিউজিন। গিউজিন বলে, এই চশমাটা আমি খুঁজে পেলাম, জানি না এটা কার, তুমি রাখতে পারো তোমার কাছে। তো তখন বলে, এই চশমাটা নিয়ে আমি কি করব। এরপরে শুরু হয় আসল খেলা। তো এখানে যে ঘটনাটা বলছিলাম, হঠাৎ করে কি হয়েছিল, জুনসিয়ং মারা গেলই বা কি করে, সবটা আমি খুলে বলবো। জুনসিয়ং এর সঙ্গে যখন হিউন দেখা করে, তখন ওদের বার্থডে প্ল্যানিং চলছিল। বলছিল, বার্থডে সেলিব্রেট করার আগে তোমাকে আমার মনের কিছু কথা বলার আছে। তোমার সাথে আমি একটা জিনিস করতে চাই, যদি তুমি সেটা পারমিশন দাও। তো বুঝতেই পারছো একটা অ্যাডাল্ট ছেলে মেয়ে কি করতে পারে। এরপর ওরা একটা রুমে চলে যায়। সেখানে গিয়ে দুজন প্রথমবারের মতো ক্লোজ আসে। জুনসিয়ং এরও এটা প্রথমবার ছিল, আর হিউনের ক্ষেত্রেও প্রথমবার। জুনসিয়ং সত্যি খুব ভালো ছেলে ছিল। ওরা দুজনে একসাথে এক হয়ে যায়। এরপর দুজন দুজনকে ভালোবাসার পর ওর গালে একটা ছোট্ট কিস করে। তারপর বলে যে এটা দারুণ একটা ফিলিংস। কিন্তু দুজনে সেদিন কিন্তু প্রচুর খুশি ছিল। হঠাৎই অনেকটা রাত হয়ে যায়। হিউন বলে, আমাকে বাড়ি যেতে হবে। জুনসিয়ন বলে, একটু দাঁড়াও। ছুট্টি ওর জন্য কেক আনতে যায়, কারণ সেদিন মাঝরাতে ওর বার্থডে ছিল। ঠিক তখনই হঠাৎ করে রেড লাইনটা ফেড হতে শুরু করে। রেড লাইন তোর হয়ে গেছিল, ফেড কেন হলো? রেড লাইন কেটেও যায়। তখনও গিয়ে দেখে জুনসিয়ং মারা যায়। জুনসিয়ং এর মাথার মধ্যে ওপর থেকে একটা ব্রিজ ভেঙে পড়ে যায়। এটাই হয়তো ভাগ্য। এই ঘটনাটা ঘটার পর হিউন সবকিছুর জন্য এবার নিজেকে দায়ী করতে থাকে। ছোটবেলায় ওর জন্য ওর বাবা মারা যাওয়া, মায়ের ছেড়ে চলে যাওয়া, আজকে যে যে বন্ধুরা ওর কাছে এসেছে সে ওকে ছেড়ে চলে গেল। একমাত্র ভালোবাসার মানুষ, ওই হাতের রক্তটা নিয়ে ও প্রচণ্ড কান্নাকাটি করতে থাকে। কান্নাকাটি করে এটাই ভাবতে থাকে, প্লিজ ডিটেকটিভ জিউক, তোমার সাথে আমার খুব জরুরি কথা আছে, প্লিজ আমার ফোনটা ধরো। আর ঠিক তখনই ওর বান্ধবী গিয়ংজিনের ভিডিও আসে। তাকে স্কুলের মধ্যে আটকে রাখা হয়েছে। ডিটেকটিভ জিউককে সবটা বলে। এরপরও গিয়ংজিককে খুঁজতে এখানে স্কুলে চলে যায়। এরপর হঠাৎ করে দুজনেই এখানে ফ্রাস্ট্রেটেড হয়ে থাকে। পুলিশ অফিসার গিউক বলে, তুমি কি জানতে না যে সিয়ং আর কার সাথে রিলেশন ছিল? তো এটা শোনার পর হিউন বলে, না, জানলে ঠিকই বলে দিতাম। তুমি এখন স্কুলে চলো, আগে আমার বান্ধবীকে খুঁজে বের করি। আমি জানি না এসব কে করছে আর কেনই বা এগুলো ঘটছে। সবটা শোনার পর ডিটেকটিভ পুলিশ টিউব বলে যে ঠিক আছে চলো। কিন্তু হিউনের সেদিন মন ভেঙে চুরমার হয়ে গেছে। তার সত্ত্বেও ও নিজের বান্ধবীকে বাঁচাতে চায়, কারণ জুনসিয়ংকে তো বাঁচাতে পারেনি। এরপর নইলে একটু দেরি হলে গিয়ংজিনকেও চিরতরে হারাবে। তো স্কুলে গিয়ে স্কুলের একটা বিল্ডিংয়েও লাইট জ্বলতে দেখে। ওইখানে ছুটতে ছুটতে আগে হিউন চলে যায়। হিউনকে ফলো করার জন্য জিউকোর পেছনে ছুট লাগায়, কিন্তু হঠাৎ করে ওই ফ্লোরে দুজনেই উপস্থিত হয়। ক্লাসরুমে ঢোকার পর এখানে জিউক কিন্তু কাউকে দেখতে পায় না, আর হিউন কিন্তু ছুটে ঢুকেই ওর বান্ধবীকে দেখতে পেয়ে যায়। ওর বান্ধবী বলে, আমি এখানে বাঁধা রয়েছি, কে যেন আমাকে নিয়ে এসছে, আমি কিচ্ছু জানি না, আমার কিছু মনে পড়ছে না। কিন্তু হঠাৎই দেখতে পাই যেন ঠিক ব্যাপারটা একটা গোলক ধাঁধার মতন চলছে। জিউক কোনোভাবেই এখানে হিউনদেরকে খুঁজে পায় না। হিউনরা এক সিঁড়ি থেকে এক সিঁড়িতে যতবারই নামা ওঠা করে, ওরা একই জায়গায় ফেসে যাচ্ছিল। যেন গোল গোল করে গোটা স্কুলটা ওরা ঘুরছে, কোনোভাবেই বাইরে বেরোতে পারছিল না। ঠিক তখনই ওরা রুফটপে ছাদের শব্দ পায়। ছাদে কেউ একটা গেছে। ছাদে আর কেউ নয়, পুলিশ অফিসার গেছে। পুলিশ অফিসার গিয়ে দেখতে পায় সব অদ্ভুত ধরনের মানুষজনরা ওখানে রয়েছে। আর সেখানে কিন্তু আমরা হিউনের মাকেও দেখতে পাই। মোদ্দা কথা, যারা যারা চশমাটা চোখে পড়েছিল তাদের সকলকেই এখানে গিউজিন নিয়ে গেছিল। হ্যাঁ, এই সমস্ত কিছুর পেছনে গিউজিন ছিল। ওই চশমাটা দেওয়ার একমাত্র মূল যে লোক ছিল সে কিন্তু গিউজিন ছিল। গিউজিনই এই রেড লাইনের আর কি অ্যাকচুয়ালি বলা যেতে পারে স্রষ্টা, বা সমস্ত কিছুর পেছনে গিউজিন ছিল। এখানে একের পর এক এরা মনে করতো যে যাদের মধ্যে এস লাইন দেখা যায় তাদেরকে খুন করে মেরে ফেললেই এই এস লাইনগুলো খতম হয়ে যাবে, আর দুনিয়া এস লাইন মুক্ত হয়ে যাবে। এভাবে একের পর এক খুন হতে থাকে। সমস্ত ঘটনা পুলিশ অফিসার জিউক নিজের চোখে দেখতে পায়। এদিকে ছাদের মধ্যে রুফটপে দাঁড়িয়ে হিউন ওর বান্ধবীকে বলে, তুই জানিস আমি তোকে একটা কথা বলতে চাই। ঠিক তখন ওর বান্ধবীটা চশমাটা দেখায়। এটা দেখে ওর বান্ধবীকে বলে, চশমাটা খুলে ফেল। ওর বান্ধবী বলে, তুই কিসের কথা বলছিস? এটা পরে এস লাইন দেখা যায় না, টিচার গিউজিন আমাকে বলেছে। এরপর হঠাৎই গিউজিনকে দেখতে পাই।
গিউজিন এসে সে একদম মাতার মতন সকলের সামনে চলে আসে আর সকলে ওর দিকে হাঁ করে দেখতে থাকে। এরপর সকলের চোখ জিউকের দিকে যায় জিউককে মারবার জন্য। জিউক দেখে ওর বাবাকে টেবিলে শুইয়ে রাখা হয়েছে, বাবাকে খুন করা হবে বলে। আর এখানে টিচার গিউজিন ওর হাতে ছুরি তুলে দেয়, বলে তুমি তোমার বাবাকে মারো। ও সত্যি সত্যি মনের ঘৃণা তোর বাবাকে মারতে চায়, কিন্তু টিচার গিউজিন ওকে আটকে দেয়, বলে তোমার সেই যোগ্যতা নেই তোমার বাবাকে মারার, এই কাজটা আমিই করব। ওর বাবাকে চোখের সামনে মেরে ফেলা হয়, ও কিচ্ছু করতে পারে না। টিচার গিউজিন ওর বাবাকে মেরে ফেলার পর ও টিচার গিউজিনকে বহুবার গুলি দিয়ে গুলি করে, কিন্তু এখানে গুলি করলেও দেখা যায় টিচারের ওপর কোনো এফেক্ট পড়ে না। টিচার যেন একটা কি বলবো অন্ধকার শক্তির মতন ওর গলা টিপে ওকে ওপরে তুলে দেয়, এটা একটা কালো ছায়া যেন। এরপর হঠাৎ করেই এখানে হিউন আর ওর বান্ধবী গিউংজিং এর মধ্যে মারামারি হতে থাকে। চশমাটা ইচ্ছা করে হিউন ভেঙে দেয়, আর গিউংজিং যেন এতক্ষণ কোনো একটা ঘোরের মধ্যে ছিল। সবকিছু ঠিক হয়ে যায়, আর ঠিক তখনই হিউনের শরীরের রক্তবিন্দুগুলো আকাশে ভাসতে থাকে। ওর চোখের কালার চেঞ্জ হয়ে যায়। রক্তের কালার চেঞ্জ হতে হতে হঠাৎই ওই স্পটে এসে হাজির হয় যেখানে ডিটেকটিভ জিউককে মারার চেষ্টা করা হয়। ওখানে ও উপস্থিত হওয়ার পরই টিচার গিউজিককে বলে যে তোমাকে আমি মেরে ফেলবো, এটা মোটেই ঠিক নয়। একটা জিনিস ভাবো, ওয়েস্টলাইন দেখা যাচ্ছে মানে পিপলের একে অপরজনকে মেরে ফেলতে হবে এর কোনো মানে নেই। তার মানে তুমি সবাইকে এই চশমাগুলো দিয়েছো আর বিপদের মুখে ঠেলে দিয়েছো, তাই না? গিউজিন বলে হ্যাঁ বেশ করেছি, কারণ এই এসলাইন মুক্ত জায়গা আমাদের তৈরি করাটাই হচ্ছে মূল লক্ষ্য। এরপর সকলে মিলে এখানে হিউনকে ঘিরে ধরে আর ওকে মারার চেষ্টা করে, কিন্তু ওকে ছুরি দিয়ে মারতে গেলে হিউনের মা এসে ওকে প্রোটেক্ট করে। আর ওর মা বলে আই এম সরি, আমিও সেদিন ওই চশমাটা পরেছিলাম, আমি ওখান থেকে পালিয়ে যাওয়ার জন্য অত্যন্ত দুঃখিত, অনেক দেরিতে আমি বলছি। সবকিছুর জন্য তুই নিজেকে প্লিজ দায়ী করিস না, তোর আন্টি আর বাবার মধ্যে সম্পর্কটা আমি নিজেই চশমা পরে দেখতে পেয়েছিলাম, তাই মেরে দিয়েছিলাম, আমি এই মহিলার চক্করে এসে গেছিলাম। এরপর হঠাৎ করে গিউজিন এখানে হিউনের পেটেও ছুরিটা ঢুকিয়ে দেয়, কিন্তু অদ্ভুত ঘটনা হচ্ছে ওর পেটের রক্তগুলো গলগল করে বেরিয়ে যাওয়ার বদলে আকাশের ওপর দিকে উবে যাচ্ছিল, আর সবকিছু দিয়ে যেন কিছু একটা সৃষ্টি হচ্ছিল। টিচার গিউজিন কিন্তু এটাই চাইতো সব দিন। এখানে হঠাৎই দেখতে পাই হিউনি আকাশের দিকে উড়ে যাচ্ছে, আর ওর শরীরের রক্তগুলো কিছু একটা যেন শুষে নিচ্ছে। আকাশের সমস্ত এসলাইনগুলো একটা বড় লাল রঙের বলের মধ্যে জড়ো হচ্ছে। সকলের এসলাইন যেন ওখানে গিয়ে জড়ো হচ্ছে, ওটাই যেন ওই এসলাইনের মূল শক্তির আধার। সকলে হাঁ করে ওটা দেখতে থাকে, আর ধীরে ধীরে হিউন চোখ বন্ধ করে নেয়, কারণ ওর শরীরের সমস্ত রক্ত ততক্ষণে শুষে ফেলেছে টিচার গিউজিন। টিচার গিউজিন আসলে সামান্য টিচার নয়, একটা এই এস লাইনের মহা 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 শক্তিশালী একটা দৈত্য বলা যেতে পারে। এরপর ওই বলটাকে ধ্বংস করে এসলাইনগুলোকে সকলের মধ্যে বিলিয়ে দেওয়ার চেষ্টা করে, যাতে সেটা চিরতরে ধ্বংস হয়ে যায়। আর ওর গালের একটা কাটা দাগ দেখতে পাই, যেটা দেখতে পাই হিউন ওকে আঘাত করে। আর হিউনও টিচার গিউজিনকে মেরে ফেলার চেষ্টা করে। গিউজিন বলে তুমি জানো না, আমরা সকলে এই কাজটাই তো করতে এসেছি। কিন্তু টিচার গিউজিনকে মেরে ফেলার সঙ্গে সঙ্গে সকলের ঘোর কেটে যায়, সকলে পাগলের মতো উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক ছুটে বেড়াতে থাকে। ততক্ষণে পুলিশ অফিসার জিউকেরও জ্ঞান ফিরে এসেছে। পুলিশ অফিসার জিউকের চোখ থেকে ওই চশমাটা খুলে পড়ে যায়, চশমাটাকে ও খোঁজার চেষ্টা করে। এদিকে এই লাল রঙের এসলাইন কিন্তু সারা পৃথিবী দেখতে পাচ্ছে। ওই ঘোর থেকে হিউন বাস্তবে ফিরে আসে। বাস্তবে এবার এসলাইন কিন্তু সকলে দেখতে পাচ্ছে, কেউ চশমা ছাড়াও, চশমা পড়ুক বা না পড়ুক তাতে কিচ্ছু এসে যায় না। তো এটা সকলেই দেখতে পাওয়ার পর ভাবে আকাশে এটা কি হচ্ছে। সকলে ছবি তুলতে শুরু করে, সকলেই সকলের এসলাইন খালি চোখে দেখতে পাচ্ছে, ছবিও তোলার চেষ্টা করছে। সকলে সকলের মাথার উপর এসলাইন দেখতে পাচ্ছে, এটা কি হচ্ছে। এতক্ষণে হিউন শান্তি পায়, কারণ যে যন্ত্রণাও এতদিন ভোগ করেছে একা, এখন সকলে এখন শহরের প্রায় বলতে গেলে কেউই কারোর সাথে সেভাবে সম্পর্ক রাখে না, সকলে নিজেদেরকে আলাদা রাখার চেষ্টা করে। আর এই এসলাইন ধীরে ধীরে কমছে হয়তো, কারণ সকলেই বুঝতে পারছে যে এখানে কেউই ভালো নয়। আমরা দেখতে পাই সিওনাও সুস্থ হয়ে গেছে, সিওনা এখন আঙ্কেলের সাথে অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। ওর আঙ্কেলকে তবু বলে তোমার সামনে আসতে আমার লজ্জা লাগে। তারপরের সিনে আমরা হিউনকে দেখতে পাই, ওর মৃত বয়ফ্রেন্ডের মেমোরিয়ালের কাছে গিয়ে ওটা ফুল রাখে, আর ওকে দেওয়া সেই জ্যাকেটটাও ফেরত দিয়ে আসে। আর ওখানে দাঁড়িয়ে মন খারাপ করে চুপ করে অপেক্ষা করে, কারণ জীবনের যা কিছু খারাপ হয়তো এভাবেই শেষ হয়। সব খারাপেরই কি এরকম শুরু থাকে? জানি না গল্পটা এরকমভাবে কেন শেষ হলো। ওদের দুজনের মিল হলে হয়তো আরও অনেকটা ভালো লাগতো। আর আমার এক্সপ্লেন কেমন লাগলো তোমরা জানাতে ভুলো না কিন্তু।